आयो हाँ हाँ आयो हाँ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের পরিবেশ রসায়নের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্লাস স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা ভাইয়াকে একটু ঝটপট জানিয়ে দাও। এবং তোমরা যে যেখান থেকে ক্লাস করছো ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে কে কোথা থেকে ক্লাসটা করছো। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিব। দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সাউন্ড একদম ক্লিয়ার এবং স্ক্রিনও খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তো আশা করছি তোমরাও খুব ভালোভাবে আমার কথা শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আজকে আমাদের পরিবেশ রসায়নের প্রথম ক্লাস। এটা ইম্পর্ট্যান্ট বোথ ফর এইচএসসি 2025 এবং 2026 সবার জন্য, কারণ আমরা এই কেমিস্ট্রিটা আমি এমনভাবে পড়াবো তোমাদেরকে, একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। কেন যে বলতে পারো ভাই আর 8 থেকে 8.5 মাস পরে আমাদেরকে এইচএসসি ফাইনাল পরীক্ষা, ধরে ধরে পড়ে শেষ করতে পারবো কিনা? হ্যাঁ ভাইয়া পারবো, কোনো সমস্যা হবে না। আমরা বেসিক সহকারে পড়াশোনা করব কেমিস্ট্রিটা, কারণ আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই কারণে কেমিস্ট্রিটা সবাই আমার সাথে একদম বেসিক থেকে আমরা পড়াশোনাটা করব, যাতে করে হচ্ছে কেমিস্ট্রি বেসিকটা আমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যায়। আর হচ্ছে কেমিস্ট্রি সিকিউ এমসিকিউ সেগুলো তো আমি তোমাদেরকে পরবর্তীতে ইউটিউবে রেকর্ড করে ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আমি তোমাদের সবাইকে বলছি যে যারা যারা আমার ক্লাসে যুক্ত হয়েছো সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো। আমরা আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। তো সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখে দাও শেয়ার ডান। সবার শেয়ার করা হয়ে গেলে তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, সবার যদি ক্লাসটা যদি শেয়ার করা হয়ে থাকে তাহলে হচ্ছে সবাই কমেন্টে লিখে দাও শেয়ার ডান, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবার যদি শেয়ার করা হয়ে থাকে তাহলে বলে দাও যে ভাইয়া শেয়ার ডান, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। শেয়ার করা হয়ে গেলে ক্লাসটা ক্লিয়ারলি শুনতে পারলে, আমি দেখতে পাচ্ছি সবাই বলছো যে ক্লাস তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো যেহেতু ক্লাসটা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তাহলে হচ্ছে সবাই তাহলে দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই ক্লাসে জয়েন করে ফেলতে পারে। আমি কিন্তু ক্লাস মোটেও শেয়ার করি না, আমি শুধুমাত্র আমার গ্রুপে দেই, এর বাইরে কিন্তু কোথাও শেয়ার করি না। তো শেয়ার করার দায়িত্ব হচ্ছে তোমাদের, ভাইয়ের কাজ হচ্ছে তোমাদেরকে পড়ানো। আমরা যখন পড়ার মধ্যে যখন ঢুকে যাব তখন হচ্ছে আমরা কিন্তু মানে টানা 1.5 থেকে 2 ঘন্টা আমরা শুধু পড়াশোনাই করব। ঠিক আছে, ক্লাস কি হচ্ছে একজন জিজ্ঞেস করছে। হ্যাঁ ক্লাস হচ্ছে, ক্লাস ভাইয়া মাত্র শুরু করলাম, এখনও আমরা হচ্ছে বকবক করছি, এখনও পর্যন্ত আমরা ক্লাসে মানে যেটা মূল ক্লাস সেই ক্লাসে এখনও পর্যন্ত আমরা প্রবেশ করি নাই। আমি একটু সময় নিচ্ছি যাতে করে হচ্ছে একজন বলছো আপনি যেটা পাঠাইছেন লিঙ্ক ওটা আমাদের এখানে সাপোর্ট হচ্ছে না। আমি যে লিঙ্ক পাঠাইছি সেটা হচ্ছে তোমাদের এখানে সাপোর্ট করছে না। 1 মিনিট আমি একটু চেক করে দেখি। সাপোর্ট করার কথা তো, বাকি সবাই তো জয়েন করে ফেলছে ভাইয়া, সাপোর্ট করছে তো। ওকে, সাপোর্ট করেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই তো ক্লাসে জয়েন করে ফেলেছে, সাপোর্ট করেছে। তো আমি একটু দেখে ফেলি। ওয়ালাইকুম আসসালাম, রিমু চলে আসছে দেখতে পাচ্ছি, এমডি রাফি চলে আসছে, মার্জিয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া চলে আসছে,
ওকে ঠিক আছে, রিমু বলছো শেয়ার ডান। ওকে ঠিক আছে, তাহলে সবাই যদি চলে এসে থাকো তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিই। বেসিক সহকারে পড়বো। বেশ চমৎকার একটা হ্যান্ড নোট আছে যেটা থেকে আমি তোমাদেরকে পড়াবো। হ্যান্ড নোটটা আমার তত্ত্বাবধানে তোমাদের ব্যাচেরই একজন স্টুডেন্ট মারিয়া জাহান নিহা, সে হ্যান্ড নোটটা তৈরি করে দিয়েছে। তো তাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা হ্যান্ড নোট আমাকে তৈরি করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো বলছো নৌফেল তাবাসসুম বলছো ভাইয়া এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে সবাই যদি হয়ে যায় পড়া, তোমরা সবাই যদি চলে এসে থাকো তাহলে চলো আমরা তাহলে আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, ওকে। এখন আর আমি আর কমেন্ট টমেন্ট দেখবো না, হ্যাঁ ভাই, এখন পড়বো। ওকে আচ্ছা, তো তাসকিয়া তোফা জাবেদ জাফরিন ঠিক আছে। আচ্ছা, তাসকিয়া তোফা বলছো আমি ফারিহা। ওকে ঠিক আছে ফারিহা। জাবেদ জাফরিন আসছে না, আচ্ছা ঠিক আছে। তারপর কি সামিউর রহমান শাওন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো চলো আমরা শুরু করি। তো শুরু করি বলতে আমরা একটু পরে শুরু করি, কারণ আজান দিচ্ছে। আমরা জাস্ট আজানটা শেষ হোক তারপর শুরু করি। তো ঠিক আছে, আমরা দেরি না করে শুরু করে দিই, কারণ অলরেডি আমি বলেছিলাম 8টা থেকে ক্লাস শুরু হবে, বাট এখন 8টা 20 বেজে গেছে। তো আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার জন্য দুঃখিত। তাহলে চলো আমরা শুরু করি। রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। তো আমরা এই অধ্যায় প্রথমে যে জিনিসটা দেখব, আমরা প্রথমে কিছুটা বেসিক কিছুটা আমাদের যে ডেরিভেটিভ যে জিনিসপত্র আসে সংজ্ঞামূলক বা আমাদের এমসিকিউর জন্য যে জিনিসগুলো খুব বেশি দরকার সেগুলো একটু এক নজরে আমি তোমাদেরকে দেখিয়ে ফেলি। এগুলো তোমরা বাসায় নিজেরা বারবার পড়ে মেমোরাইজ করে ফেলবা, ঠিক আছে? তো প্রথম আমাদের বায়ুমণ্ডল নিয়ে এই অধ্যায়ে আমাদের কথা থাকে। বায়ুমণ্ডল নিয়ে আমাদের কথা থাকে। তো বায়ুমণ্ডল থেকে আমাদের কি আসে ভাইয়া? বায়ুমণ্ডল থেকে আমাদের আসে বায়ুমণ্ডলের গঠন। আমরা জানি বায়ুমণ্ডলে আমাদের ট্রপোস্ফিয়ার আছে, স্ট্রাটোস্ফিয়ার আছে, তারপর মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান আছে, বায়ুমণ্ডলে বিভিন্ন লেয়ার থাকে। তো আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে সর্বনিম্ন স্তরটি ট্রপোস্ফিয়ার নামে পরিচিত। তো এগুলো তোমরা জাস্ট এমসিকিউর জন্য একবার করে পড়ে নিবা, মাঝে মধ্যে একটু রিডিং মারবা এগুলা, তাহলে তোমাদের এমসিকিউর জন্য এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? এই স্লাইডটা আমাদের ফর এমসিকিউ, এই স্লাইডটা আমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে? তো এটা থেকে আমরা কি করব, আমরা এখান থেকে এই লাইনগুলো, এই কি পয়েন্টগুলো আমরা পড়ে ফেলবো। মেইন বই থেকে পড়ার দরকার নাই, এই কি পয়েন্টগুলো পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ট্রপোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটিকে আমরা ট্রপোস্ফিয়ার বলি, সর্বনিম্ন স্তর। তারপর প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তারপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কতটুক? আমাদের 12 কিলোমিটার পর্যন্ত, মানে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত। এবং ট্রপোস্ফিয়ার অঞ্চলের তাপমাত্রা কত থাকে? -55 ডিগ্রি সেলসিয়াস থাকে। এবং প্রশ্ন আসে যে ঝড় ঝঞ্ঝাট, মানে ঝড়, তারপর বিমান চলাচল, এই জিনিসগুলো কোন অঞ্চলে ঘটে? এগুলো ভাইয়া ট্রপোস্ফিয়ার অঞ্চলে ঘটে। আর ট্রপোস্ফিয়ার অঞ্চলের প্রধান উপাদান কি? মূল উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং আর্গন। আর ট্রপোস্ফিয়ারের শেষ সীমাকে আমরা বলি ট্রপোপোজ বলি। জ্ঞানমূলকের জন্য আসতে পারে যে ট্রপোপোজ কাকে বলে। ট্রপোস্ফিয়ার স্তরে যে শেষ সীমানা সেটাকে আমরা ট্রপোপোজ বলি থাকি। তাহলে এই প্রত্যেকটা লাইন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার দ্বিতীয় স্তর,
ট্রপোপজের পরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এটা ট্রপোস্ফিয়ার থেকে ট্রপোপজ নামক একটা পাতলা স্তর দ্বারা বিভক্ত থাকে। তার মানে হচ্ছে মনে করো আমাদের ট্রপোপজ থাকে, এখানে আমাদের থাকে ট্রপোস্ফিয়ার, এখানে আমাদের থাকে মনে করো ট্রপোস্ফিয়ার, এখানে আমাদের থাকে একটা পাতলা স্তর, তারপরে আমাদের থাকে একটা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারটা আমাদের ট্রপোপজ থেকে আমাদের কি দ্বারা পৃথক করা থাকে? এই পাতলা স্তর দ্বারা। এই পাতলা স্তরটাকে আমরা বলি ট্রপোপজ বলি, ঠিক আছে। তারপর এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলটা সমুদ্র সমতল থেকে 18 থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। তারপর এই স্তরে আমাদের 3 থেকে 5 মিলিমিটার পুরু ওজোন গ্যাসের একটা স্তর বিদ্যমান, যা ওজোন স্তর নামে পরিচিত। প্রশ্ন আসতে পারে যে ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক আছে। তারপর আমাদের বলতে পারে যে এটা একটা মেঘমুক্ত অঞ্চল এবং স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের তাপমাত্রা হয় -56 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো হচ্ছে বাসায় তোমরা বারবার পড়বে। তারপর আমাদেরকে বলে যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের ওই যে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারটাকে আলাদা করে যেই স্তর, তাকে আমরা বলি স্ট্র্যাটোপজ বলি, স্ট্র্যাটোপজ বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, স্ট্র্যাটোপজ বলে থাকি, তাহলে ওই যে স্ট্র্যাটোপজ এটা দিয়ে আমরা আলাদা করে থাকি, ওকে। আচ্ছা, তো একজন জিজ্ঞেস করছো আমাকে যে পিডিএফটা দেওয়া হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, সব পিডিএফ আমরা হচ্ছে ক্লাসের শেষে ক্যাপশনে অ্যাড করে দিই। ক্লাসের শেষে প্রত্যেকটা পিডিএফ হচ্ছে আমাদের যে লাইভ শেয়ার করা হয়েছে সেই লাইভে অ্যাড করে দেওয়া হবে। তারপর মেসোস্ফিয়ার সমুদ্র থেকে 50 থেকে 85 কিলোমিটার উপরে বিস্তৃত থাকে। তারপর হচ্ছে আমাদের এখানে সৌর বিকিরণ শোষণকারী উপাদান উপস্থিত এবং মেসোস্ফিয়ার অঞ্চলে গ্যাসীয় উপাদান থাকে আমাদের অক্সিজেন হিসেবে O2+, তারপর NO+, N2+ হিসেবে থাকে। এদেরকে আমরা আইস ক্লাউড বলে থাকি। প্রশ্ন আসতে পারে আইস ক্লাউড কোথায় দেখা যায়? আইস ক্লাউড মেসোস্ফিয়ারে দেখা যায়, ঠিক আছে। আইস ক্লাউড মেসোস্ফিয়ারে দেখা যায়। তারপর আমাদের প্রশ্ন, তারপর হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে দেখো ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হচ্ছে চতুর্থ স্তর। এটা মেসোপজ নামক পাতলা স্তর দ্বারা বিভক্ত থাকে। তার মানে আমাদের এটা একটা স্তর, এটা হচ্ছে মেসোপজ, এর নিচে থাকে আমাদের মেসোস্ফিয়ার, এর নিচে থাকে আমাদের মেসোস্ফিয়ার, আর এর উপরে থাকে আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এই দুইটা জিনিসকে যে পাতলা স্তর দ্বারা বিভক্ত করা হয় তাকে বলা হয় মেসোপজ। এই মেসোপজ সমুদ্র সমতল থেকে 85 থেকে 660 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 85 থেকে 660 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে এই মেসোপজে অবস্থিত। আমাদের যে ISS, যেখান থেকে আমাদের আসলে কৃত্রিম উপগ্রহকে যেখান থেকে আমাদের হচ্ছে কন্ট্রোল করা হয়, এটাকে বলা হয় আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। I মানে ইন্টারন্যাশনাল, S মানে স্পেস, আর SS স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র। আর থার্মোস্ফিয়ার অঞ্চলে আমাদের তাপমাত্রা থাকে 200 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারের তাপমাত্রা। এবং আমাদের ফাইনালি আমাদের যেই স্তরটা থাকে সেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। মানে এক্সোস্ফিয়ারের পরে কি? এক্সোস্ফিয়ার পরে হচ্ছে মহাশূন্য। এক্সোস্ফিয়ারের পরেই হচ্ছে মহাশূন্য। এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তার মানে আমরা যে জায়গায় বসবাস করি, আমাদের এই মাটি থেকে আমরা যে আকাশ দেখি, যেটাকে আমরা আকাশ বলছি, সেটা হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে কিন্তু আমরা দেখি না, তারপরে কিন্তু মহাশূন্য। মহাশূন্যে কিন্তু আমাদের কোনো কালার দেখায় না, মহাশূন্য কিন্তু পুরোটাই কালো। তাহলে আমাদের এই এক্সোস্ফিয়ার পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি দেখতে পাই আমাদের ট্রপোস্ফিয়ার পর্যন্ত, কারণ তারপরে জিনিসই হচ্ছে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তো এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের আমরা যেখানে বসবাস করছি তার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরেই আমাদের মহাশূন্য শুরু হয়ে যায়। তাহলে এক্সোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব হচ্ছে অত্যন্ত কম। আমরা পড়ছিলাম কোথায় বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি? প্রথম স্তরে। ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, এক্সোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম। আর সৌর বিকিরণের জন্য এই জায়গা থেকে আমাদের সূর্যের আলো হচ্ছে বিকীর্ণ হয়, মানে সূর্যের আলো বেরিয়ে যায়। এখন সূর্যের আলো যেহেতু এখান থেকে বের হয়, তার মানে এখান থেকে প্রচুর তাপ ছড়িয়ে পড়ে, এই কারণে এক্সোস্ফিয়ারের তাপমাত্রা অত্যন্ত বেশি। এক্সোস্ফিয়ারের তাপমাত্রা অত্যন্ত বেশি। আর এক্সোস্ফিয়ারে আমাদের হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়া অন্য কোনো অণুপরমাণু থাকে না। তাহলে এই যে জিনিসগুলো পড়লাম, এই জিনিসগুলো আমাদের দরকার MCQর জন্য। তার মানে আমাদের প্রথম 6টা স্লাইড আমরা একদম ভালো করে পড়ে ফেলবো শুধুমাত্র আমাদের MCQর জন্য। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভাই এটা একটু তাড়াতাড়ি পড়িয়ে চলে গিয়েছি, কারণ এটা হচ্ছে তোমরা বারবার রিডিং করলেই তোমরা পারবা। জাস্ট আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিলাম বিষয়গুলো। এই যে আমাদের লাল কালি দিয়ে যে কথাগুলো লেখা, সেইগুলো হচ্ছে কি পয়েন্ট, এইগুলোতে হচ্ছে তোমরা ফোকাস করবা, ঠিক আছে। আচ্ছা, এখন চলো আমরা যাই আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা আমরা একটু দেখি। আমাদের পরবর্তী টপিক দেখো, বলেছে প্রধান উপাদান। বায়ুমণ্ডলের প্রধান উপাদান। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?
বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। মনে রাখবা বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78.084%। এটা এডমিশনের জন্য কাজে লাগতে পারে, বোর্ড প্রশ্নের জন্য এটা মুখস্থ করার কোনো যৌক্তিকতা নাই, এগুলো আসে না। অক্সিজেন 20.949% আর জলীয় বাষ্প থেকে 0.1 থেকে 0.4%। তোমরা জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। এই তিনটা কথা তোমরা মনে রাখতে পারো। বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। এটা আয়তন হিসেবে কত পার্সেন্ট থাকে এটা মনে রাখার দরকার দেখছি না। গৌণ উপাদান কি? বায়ুতে গৌণ উপাদান হিসেবে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন, এতটুকু মনে রাখলেই চলবে। আর অতি নগণ্য উপাদান হিসেবে কি থাকে? অতি নগণ্য উপাদান হিসেবে এত কিছু মুখস্থ রাখার চেয়ে আমি তোমাদেরকে পরামর্শ দিব এই তিনটা আর এই দুইটা মুখস্থ রাখবা, এর বাইরে যা আসবে বাকি সবই হচ্ছে অতি নগণ্য উপাদান। তোমরা মনে রাখবা বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প। গৌণ উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন। এর বাদে বাকি যাই আসুক অপশনে সেগুলো হচ্ছে অতি নগণ্য উপাদান। এগুলো যদি আমাদের বোর্ড সিকিউর জন্য দরকার নেই, এটা আমাদের এডমিশনের জন্য লাগতে পারে, এটা তোমরা লিখে রাখতে পারো। এটা হচ্ছে ফর এডমিশন, এটা আমাদের এডমিশনের সময় আমাদের কোনো ভর্তি পরীক্ষায় দিয়ে দিতে পারে প্রশ্ন কঠিন করার জন্য। যে বললো যে নিচের কোনটি বায়ুর গৌণ উপাদান? আর্গন দিয়ে দিল অপশনে, আর্গন দিয়ে দিল এবং সাথে বাকি অন্য তিনটা দিল। তো তুমি যদি না পারো তুমি তো তখন আন্দাজে তোমাকে কি করতে হবে? ঢিল ছুটতে হবে, ঠিক আছে? তখন হচ্ছে তোমাদেরকে আন্দাজে ঢিল ছুটতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি কি যেন লিখছো তোমরা কি যারা কিনা হচ্ছে আমার সাথে মেসেঞ্জার গ্রুপের সাথে মাধ্যমে যারা যুক্ত হয়েছে, তোমরা কি আমার ক্লাস দেখতে পাচ্ছ না? পেজ ইজ নট অ্যাভেলেবল আসতেছে, আসার তো কোনো কথা না, কারণ হচ্ছে সবাই দেখতে পাওয়ার কথা, সবাই আসলে ক্লাসটা দেখতে পাওয়ার কথা, ঠিক আছে? সবাই আসলে ক্লাসটা দেখতে পাওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাই। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিকে আমরা দেখব ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর চাপ, তাপ, ঘনত্ব এবং জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তনের প্রভাব। আমাদের যে ঘূর্ণিঝড় হয় এবং জলোচ্ছ্বাস হয়, এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর চাপ, বায়ুর যে তাপ, ঘনত্ব এবং জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তনের প্রভাবটা কি সেটা তোমরা একটু বাসায় পড়বা, এগুলো সব রিডিং করবা। ঘূর্ণিঝড় কি? এটা আমাদের কালে ভদ্রে মাঝে মধ্যে কতে আসতে পারে। ঘূর্ণিঝড় হলো বিস্তৃত এলাকা জুড়ে ঘূর্ণায়মান বাতাসের কুণ্ডলী, মানে টর্নেডো আর কি, বাতাসের কুণ্ডলী ঘুরে ঘুরে যে বাতাসটা হয়। এটা কিভাবে হয়? এটা নিম্ন বায়ুমণ্ডলীয় চাপ, মানে যেই এলাকায় বায়ুর চাপ কম ওই এলাকাকে কেন্দ্র করে পরিভ্রমণ করতে থাকে। তার মানে ঘূর্ণিঝড়ের সময় কি হয়? কোনো এক জায়গায় বায়ুর চাপ কমে যায়, তখন কি হয়? মানে ওই জায়গায় বাতাস কমে গিয়েছে। মনে করো এই জায়গায় এটা একটা এলাকা, এটা হচ্ছে নিম্ন বায়ুচাপের এলাকা, মানে এখানে বায়ুচাপ কমে গেছে। আর এটা মনে করো একটা এলাকা, এটা হচ্ছে উচ্চ বায়ুচাপের এলাকা। তো যারা ধনী তারা কি করে? তারা হচ্ছে সমাজে গরিব মানুষকে দান করবে, এটাই তো স্বাভাবিক, হওয়া উচিত, যদিও আমরা করি না, মানুষ করে না, এটা ঠিক না, করা উচিত। তাহলে একজন যখন নিম্ন হয়ে গেছে, মানে গরিব হয়ে গেছে, তখন যে ধনী তার কি হবে? একটু দয়া মায়া হবে। সে তখন কি বলবে? তার এখান থেকে কিছু বাতাস সে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের দিকে পাঠায় দেয়। সে তো পাঠাইছে ভালোর জন্য, কিন্তু এতে করে কিন্তু আসলে ক্ষতি হচ্ছে। কেন? কারণ এই যে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থেকে যখন বাতাস নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের এলাকায় যখন চলে আসে, তখন খুব বেশি গতিতে বাতাসটা আসে। এই বাতাসটাকে কিন্তু আমরা ঘূর্ণিঝড় বলি, এবং তখন এই বাতাসটা হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে থাকে, তখন কিন্তু ওটাকে আমরা টর্নেডো বা সাইক্লোন বলে থাকি। তাহলে ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হচ্ছে একটা বিস্তৃত এলাকা জুড়ে একটা বাতাসের একটা কুণ্ডলী তৈরি হবে, যেই বাতাসটা উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের এলাকা থেকে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের এলাকার দিকে আসতে থাকে, এটাকে আমরা বলি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ কাইক্লস থেকে উৎপত্ত। সাইক্লোন শব্দটির অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক। কয়েল অফ স্নেক মানে হচ্ছে সাপের কুণ্ডলী। সাপ কিভাবে বসে? সাপ এরকমভাবে মনে করো কয়েল আকৃতি হয়ে মাথাটা একটু বাইর করে রাখে, তাই না? ফুস করে, মানে এই বোঝো ছবল দিবে এরকম একটা ভাব ধরে সাপ হচ্ছে একটা কুণ্ডলী পাকিয়ে বসে থাকে। তাহলে এই কয়েল অফ স্নেক ঘূর্ণিঝড়টাকে এরকম কুণ্ডলী পাকিয়ে হচ্ছে ঘুরতে থাকে। তো এটা সাপের মতো গুটি সুটি হয়ে মানে কুণ্ডলী পাকিয়ে ঘুরতে থাকে বলে এটাকে আমরা নাম দেওয়া হয়েছে সাইক্লোন। এবং এটা গ্রিক শব্দ কাইক্লস থেকে আসছে। গ্রিক শব্দ কাইক্লস মানে হচ্ছে, এটা গ্রিক শব্দ কাইক্লসের ইংলিশ হচ্ছে আমাদের কয়েল অফ স্নেক, ঠিক আছে? গ্রিক শব্দ কাইক্লসের ইংলিশ হচ্ছে কয়েল অফ স্নেক, ঠিক আছে? তাহলে কয়েল অফ স্নেককে আমরা কি বলছি? সাইক্লোন বলছি। এখন উত্তর গোলার্ধ মানে কি? উত্তর গোলার্ধ মানে হচ্ছে আমাদের মনে করো সাইবেরিয়া, রাশিয়া, ওই দিকটাকে আমরা বলি উত্তর গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ মানে হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ।
তাহলে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়কে টাইফুন বা হারিকেন বলে ডাকা হয়। মানে উত্তর গোলার্ধে এই সাইক্লোনকে আদর করে টাইফুন বা হারিকেন বলে থাকে। ঠিক আছে, তাহলে মনে রাখবা সাইক্লোন এটা বলা হয় সব জায়গায়, আর উত্তর গোলার্ধের মানুষ সাইক্লোনকে টাইফুন বা হারিকেন বলে থাকে। এবং সেখানে উত্তর গোলার্ধে আমাদের ঘূর্ণিঝড়টা হয় বাতাসের ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এই দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে উত্তর গোলার্ধে যে ঘূর্ণিঝড়গুলো হয়, যেটাকে আমরা টাইফুন বা হারিকেন বলি, সেই ঘূর্ণিঝড়টা হয় আমার বাতাসের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। উত্তর দিকে যে বায়ুগুলো উত্তর গোলার্ধে যে ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়টা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অবস্থায় ঘুরতে থাকে। তো এই হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় নিয়ে পড়াশোনা। তারপর ঘূর্ণিঝড় কেন্দ্রে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, এই যে ঘূর্ণিঝড়টা এইভাবে যখন ঘুরতে থাকে, এইভাবে যখন ঘুরতে থাকে, এর কেন্দ্রে মনে করো একটা, এর কেন্দ্রটাকে আমরা বলি চোখ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে আমরা বলি কি? চোখ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কুণ্ডলীটাকে আমরা বলি চোখ বলে থাকি। তাহলে এখান থেকে আমরা কিন্তু ঘূর্ণিঝড় সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে ফেললাম। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা বাসায় ভালো করে পড়বা। আমি আরেকবার একটু রিভিউ করে দিই জিনিসটা, যে ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় কাকে বলে, এটা তোমরা পড়বা। ঘূর্ণিঝড়টা গ্রিক শব্দ কাইক্লস থেকে তৈরি হয়েছে, যার নাম হচ্ছে কয়েল অফ স্নেক। এগুলো আসে না, তাও এক দুইবার রিডিং মাইরো। তারপর উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়কে টাইফুন বা হারিকেন বলা হয়, এটা একটু মনে রাখো, উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়কে টাইফুন বা হারিকেন বলা হয়। আর উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়টা কীভাবে ঘুরতে থাকে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে, বাতাসের মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে থাকে। আর ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র, ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে আমরা কি বলি? চোখ বলে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘূর্ণিঝড় নিয়ে পড়াশোনা। ঘূর্ণিঝড় নিয়ে পড়াশোনা শেষ। তারপর কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তো কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এটা আমি তোমাদেরকে একটু সাজেস্ট করবো, ইউটিউবে সার্চ দেবা কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, দিয়ে একটা ভিডিও দেখে নিও। কারো যদি কিউরিসিটি থাকে, আসবে না, এগুলো পরীক্ষার জন্য আসবে না। যদি কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এটা যদি দেখতে হয়, ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও আছে, বাংলায় সার্চ দিবা কীভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তারপরে অথবা ইংলিশে সার্চ দেবা যদি ভালো ভিডিও পেতে চাও, হাউ সাইক্লোন ডেভেলপস। তাহলে হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটা 5-6 মিনিটের একটা ভিডিও দেখে ফেলে তুমি ঘূর্ণিঝড়টা কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে তুমি ধারণা পেয়ে যাবা। এখান থেকে এমসিকিউ আসবে না, সিকিউ আসবে না, কোনো প্যারা নেই। ওকে, তারপর আসো ঘূর্ণিঝড় সৃষ্টিতে বায়ুর চাপ, তাপ ও ঘনত্বের অবস্থার পরিবর্তনের প্রভাব। ঘূর্ণিঝড় সৃষ্টিতে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব আর ঘনত্বের প্রভাব কী, এটা আমাদের একটু মনে রাখতে হবে। কেন এটা আমরা মনে রাখবো? ফর এমসিকিউ, উচ্চতর দক্ষতামূলক এমসিকিউর জন্য আমরা এটা মনে রাখবো। ঘূর্ণিঝড়ে তাপমাত্রার প্রভাব, কোনো একটা জায়গায় তাপমাত্রা যদি বেড়ে যায়, যেমন বাংলাদেশে দেখবা, বাংলাদেশে যখনই বলে যে একটা লঘুচাপ তৈরি হয়েছে, তখনই দেখবা প্রচুর গরম বেড়ে যায়। মানে অনেক দিন যদি প্রচুর গরম বাড়ে, যেমন এখন বর্তমানে বাংলাদেশের ওয়েদারটা কি, অনেক গরম, গরম অনেক বাড়তেছে, মাঝে কিছুদিন বৃষ্টি হয়েছে, এখন গরম বাড়তেছে। গরম বাড়তেছে মানে কি? নিশ্চয়ই খুব শীঘ্রই একটা ঘূর্ণিঝড় বা মানে সাগরে একটা নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হবে। তাহলে তাপমাত্রা যত বেশি হয়, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তত বেশি। কোনো একটা এরিয়াতে, কোনো একটা এলাকায়, বিস্তীর্ণ এলাকায় যদি তাপমাত্রা যদি টানা কয়েকদিন যদি বাড়তে থাকে, মনে করো 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, প্রচুর গরম পড়েছে, তাহলে প্রচুর গরম পড়ার মানে কি? তার মানে হচ্ছে খুব শীঘ্রই সেখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। তাহলে এটা আমরা মনে রাখবো, তাপমাত্রা যত বেশি হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তত বেশি হবে। ঠিক আছে, চাপের প্রভাব কি? ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়? কোনো একটা জায়গায় যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে উচ্চচাপ মানে ধনী বাতাসগুলা গরিব বাতাসের দিকে চলে আসে, গরিব এলাকায় চলে আসে, ধনী এলাকার বাতাসগুলা গরিব এলাকায় চলে আসে। তার মানে কি? চাপ যত কম হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তত বেশি। তাহলে তাপমাত্রার প্রভাব কি? তাপমাত্রার প্রভাব হচ্ছে আমরা তাপমাত্রার প্রভাব কি? আমাদের তাপমাত্রা বাড়লে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়বে, আর চাপ যদি কমে তাহলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কমবে। ঘনত্বের প্রভাব কি? ঘনত্বের প্রভাব হচ্ছে ওই যে চাপের মতোই, বায়ুর ঘনত্ব যদি কমে যায়, মানে বাতাস কমে গেছে, তাহলে বাতাস কমে গেলে আমাদের কী হবে? বাতাস যখন কমে যাবে তখন কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি ভাইয়েরা? আমরা এভাবে মনে রাখতে পারি জিনিসটা, যে আমরা শুধু মনে রাখবো তাপমাত্রার ক্ষেত্রে শুধুমাত্র তাপমাত্রা বাড়লে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে, আর বাকি দুইটা কমলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে। তাপমাত্রার ক্ষেত্রে আমরা মনে রাখবো এইভাবে, তাপমাত্রা বাড়লে বাড়ে, তাপমাত্রা বাড়লে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে। আর চাপের ক্ষেত্রে কমলে বাড়ে, চাপ যদি কমে তাহলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে। বায়ুর ঘনত্বের ক্ষেত্রেও কমলে বাড়ে, বায়ুর ঘনত্ব যদি কমে তাহলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে। তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমি আশা করছি তোমরা সবাই হচ্ছে এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে সবাই যদি এটা যদি বুঝে থাকো, তাহলে চলো আমরা পরে চলে যাই জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস কি? ঘূর্ণিঝড় যখন হয় তখন হচ্ছে সাগরের পানি উপকূলে আছড়ে পড়ে। তাহলে অনেক বড় উচ্চতা নিয়ে আছড়ে পড়ে, মানে সাগরের পানি প্রায় আমাদের যখন উপকূলে যখন আঘাত আনে, প্রায় 10 ফুট 12 ফুট উচ্চতায় আঘাত আনে। এই যে সাগরের পানি যে ফুলে ফেপে ওঠে, এটাকে আমরা জলোচ্ছ্বাস বলি।
একদম সোজা বাংলায় বললাম আর কি, যে ঘূর্ণিঝড়ের সময় আমাদের সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাসের প্রচণ্ড বেগে সাগরের পানি যে সমুদ্রের উপকূলে এসে আছড়ে পড়ে বড় বড় ঢেউ তৈরি হয়, এই বড় বড় ঢেউগুলোকে আমরা বলতেছি জলোচ্ছ্বাস। ঠিক আছে, এই বড় বড় ঢেউগুলোকে আমরা বলছি জলোচ্ছ্বাস। ঠিক আছে, তাহলে এই বড় বড় ঢেউগুলোকে আমরা যদি জলোচ্ছ্বাস বলে থাকি, তাহলে এটাকে আমরা তাহলে কীভাবে বলতে পারি? দেখো, সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলের উপর সৃষ্ট প্রচণ্ড বাতাসের বেগের জন্য সমুদ্র পৃষ্ঠের জলরাশি মানে পানি অস্বাভাবিক উচ্চতায় ফুলে ওঠে, এই ঘটনাটাকে আমরা বলি জলোচ্ছ্বাস। যা বাংলায় বলছিলাম ওটাই তো লিখছে নাকি, একটু শৈল্পিকভাবে লিখছে যে আমাদের সমুদ্র উপকূলে প্রচুর বাতাসের কারণে আমাদের সমুদ্রের যে পানি সেটা হচ্ছে অস্বাভাবিকভাবে ফুলে ফেপে উঠে সাগর মানে উপকূলে আঘাত হানে, এটাকে আমরা জলোচ্ছ্বাস বলছি। ঘূর্ণিঝড়ের প্রকৃতির উপর ভিত্তি করে জলোচ্ছ্বাসের উচ্চতা 4 ফুট থেকে 18 ফুট অথবা কখনো কখনো এর উপরেও উঠতে পারে। ঠিক আছে, ঘূর্ণিঝড়ের এটা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের প্রকৃতির উপর ভিত্তি করে যে ঘূর্ণিঝড়টা কি অনেক শক্তিশালী নাকি অনেক দুর্বল। যদি দুর্বল ঘূর্ণিঝড় হয় তাহলে জলোচ্ছ্বাসের উচ্চতাও তো বেশি হবে না, আর যদি শক্তিশালী ঘূর্ণিঝড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাসের উচ্চতাটা অনেক অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জলোচ্ছ্বাস নিয়ে পড়াশোনা। জলোচ্ছ্বাস কেন সৃষ্টি হয়, হোয়াই স্টর্ম সার্জ হ্যাপেন্স, এটাও তোমরা ইউটিউব থেকে দেখে নিও, এই জিনিসটাও তোমরা ইউটিউব থেকে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটাও হচ্ছে তোমরা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নিবা। ওকে, এটাও দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা যদি পরের টপিকে যদি যাই, আচ্ছা তোমরা আমাকে সবাই একটু 1 মিনিট সময় দাও। আমাকে অনেকেই আসলে কমেন্ট করছো যে তোমরা মানে পেজে ঢুকতে পারছো না, কেন ঢুকতে পারছো না ভাইয়া, এটাই আসলে আমি বুঝতে পারছি না। 1 মিনিট তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু দেখে নিই তারা কেন ঢুকতে পারছে না, আমাকে একটু অ্যানালাইসিস করতে দাও, দেখি আমি তোমরা কেন ঢুকতে পারছো না। যারা ঢুকতে পেরেছো, তোমরা যদি ঢুকতে পেরে থাকো তাহলে বাকিরা কেন ঢুকতে পারবে না? তো 1 মিনিট একটু সময় দাও। সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। তো যারা যারা বলছো ঢুকতে পারছি না, এখন কি তোমরা ঢুকতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরা যদি ক্লাসে জয়েন করতে না পারো তাইলে কেমন হবে? হ্যাঁ, আমি তো কোনো মানে বাইন্ডিংস রাখি নাই, যে কেউ ঢুকতে পারবে, না ঢুকতে পারার তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো। ঢুকতে না পারার তো আসলে ভাইয়া আমি আসলে কিছু দেখছি না, ঢুকতে না পারার মতো তো কোনো বিষয় আমার কাছে চোখে পড়ছে না। সবাই ঢুকতে পারার কথা, ঠিক আছে, সবাই ঢুকতে পারার কথা, কেউ ঢুকতে পারবা না এমন হওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমি কোনো লিমিটেশনস দেইনি যে ঢুকতে পারবা না। তো আমি মনে হয় এখন মনে হয় সবাই ঢুকতে পেরেছো, সবাই হয়তো বা ঢুকতে পেরেছে। তোমরা সবাই একটা কাজ করবা, সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিয়ে ফেলবা, ঠিক আছে। আমাদের যে শিক্ষাঙ্গনে যে অফিসিয়াল পেজ আছে যেখান থেকে আমি লাইভ শেয়ার করছি, পেজে সবাই হচ্ছে লাইক দিয়ে হচ্ছে পেজে হচ্ছে জয়েন করে রাখবা, তাহলে হচ্ছে সুবিধা হবে। হ্যাঁ, মানে এগুলো তো বলে দেওয়ার কিছু নেই, একটা পেজ থেকে লাইভ শেয়ার হচ্ছে তার মানে কি স্বাভাবিক পেজটাতে তুমি যদি ফলো দিয়ে রাখো তাহলে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে। তো সবাই পেজে হচ্ছে ফলো দিয়ে ফেলবা, তাহলেই হবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের জলোচ্ছ্বাস সৃষ্টিতে আমরা আবার তাপমাত্রার প্রভাব দেখি। সেম ঘূর্ণিঝড়ের যেমন জলোচ্ছ্বাসও তেমন, ঠিক আছে। যে তাপমাত্রার প্রভাব কি, ঘূর্ণিঝড়ের প্রভাব কী ছিল, তাপমাত্রা যত বাড়বে ঘূর্ণিঝড়ের
সম্ভাবনা তত বাড়বে। এখানে হচ্ছে তাপমাত্রা যত বাড়বে জলোচ্ছ্বাসের উচ্চতা তত বাড়বে। তার মানে তাপমাত্রা বাড়লে বাড়বে। আর বাকি দুইটা কি ছিল? কমলে বাড়বে। তাহলে চাপের পরিবর্তন কি হবে? কমলে বাড়বে, কমলে বাড়বে। ঠিক আছে, চাপ যত কম হবে জলোচ্ছ্বাসের সম্ভাবনা, এটা একটু ভুল আছে, এটা কম হবে না, এটা হবে তত বেশি হবে, বেশি হবে। হ্যাঁ, এটা বেশি হবে, এটা একটু তোমরা পরে কারেকশন করে নিও, এটা বেশি হবে। ওকে। আর বায়ুর ঘনত্ব পরিবর্তনের প্রভাব কি? ওই যে ঘনত্ব, এটাও কি কমলে বাড়বে, কমলে বাড়বে। ঘনত্ব যত কম হবে তত হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব তত বাড়বে। আর বায়ুর জলীয় বাষ্পের প্রভাব কি? মনে রাখবা, আমাদের যেই এলাকার জলীয় বাষ্প বেশি আর্দ্র থাকবে, আর্দ্র মানে কি? ভেজা, মানে যেই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে সেই এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তার মানে এটাও কি? এটা হচ্ছে বাড়লে বাড়বে, বাড়লে বাড়বে। তাহলে জলোচ্ছ্বাসের ক্ষেত্রে 1 আর 4 মানে তাপমাত্রার প্রভাব এবং জলীয় বাষ্পের প্রভাব। তাপমাত্রা বাড়লে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে, জলীয় বাষ্প বাড়লে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে। চাপ কমলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে, বায়ুর ঘনত্ব কমলে জলীয় বাষ্পের মানে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে প্রথম আর চতুর্থ এই দুইটা হচ্ছে বাড়লে বাড়বে। তাপমাত্রা এবং জলীয় বাষ্প যদি বাড়ে বাতাসে, যদি আমাদের বায়ুর তাপমাত্রা এবং বায়ুর জলীয় বাষ্প যদি বাড়ে তাহলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে। আর বায়ুর চাপ আর বায়ুর ঘনত্ব যদি কমে তাহলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়বে। তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মোটামুটি শেষ করলাম, আমরা আমাদের যে গড় বাঁধা যে আমাদের যে মুখস্থ পড়াশোনা সেই পড়াশোনাটা শেষ করলাম। তো আমাকে সবাই একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা। আমাকে একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সেটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমাদের হচ্ছে প্রথম আর চতুর্থ এই সবাই একটু দ্রুত আমাকে জানাও যে এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমরা কি কি পড়লাম? আমরা বায়ুমণ্ডলের স্তর নিয়ে পড়াশোনা করলাম, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তারপর আমরা ঘূর্ণিঝড় নিয়ে পড়াশোনা করলাম। আমরা দেখলাম তাপমাত্রা বাড়লে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে, আর বায়ুর চাপ কমলে এবং ঘনত্ব কমলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ে। তাপমাত্রা বাড়লে বাড়ে আর চাপ আর ঘনত্ব কমলে বাড়ে। ঠিক আছে, তারপর আমরা দেখলাম জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের ক্ষেত্রে আমরা দেখলাম তাপমাত্রা বাড়লে আর বায়ুতে যদি জলীয় বাষ্প বাড়ে, তাপমাত্রার জলীয় বাষ্প বাড়লে জলোচ্ছ্বাস বাড়বে, আর চাপ আর ঘনত্ব কমলে জলোচ্ছ্বাস বাড়বে। ঠিক আছে, দুইটা বাড়লে বাড়বে আর দুইটা হচ্ছে কমলে বাড়বে। তাহলে এতটুকু যদি বুঝে থাকো, এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ব, এই একক ইউনিট কনভার্সনগুলো আমরা কেন জানি না, সবাই পারি সবাই বুঝি, কিন্তু পরীক্ষার হলে গেলে আমরা হচ্ছে ভুলে যাই। ঠিক আছে, তো আচ্ছা আমি দেখতে পাচ্ছি তাসকিয়া তোফা ফারিহা বলছো বুঝছি, রিমু বুঝতে পারছো, ঠিক আছে। তো সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আসো আমাদের গ্যাসের তাপ, চাপ ও আয়তনের একক নিয়ে পড়াশোনা করি। তাহলে একক সমূহ কী কী? আয়তনের এককগুলো কী কী? আয়তনের এককগুলো হচ্ছে, মনে রাখবা আয়তনের একক হচ্ছে 1 মিটার কিউব সমান 1000 লিটার। আচ্ছা নৌফাল তাবাসসুম বলছো ভাইয়া ক্লাসটা কি রেকর্ড থাকবে? ভাইয়া ক্লাসটা আমাদের গ্রুপে পেজে তো থেকেই যাবে, ডিলিট করব না। ঠিক আছে, ক্লাসগুলো আমাদের গ্রুপে থেকে যায়, ক্লাসগুলো আমাদের গ্রুপে থেকে যায়, আমাদের পেজে তো থেকেই যায়। ঠিক আছে, তারপর এই ক্লাসগুলো আমি ডিলিট করি না। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা একটু পড়ি, আমরা একটু পড়াশোনা করি। আমি এই জিনিসটাই আমি আরেকটা স্লাইডে লিখবো, একটু চলো আমার সাথে একটু লেখো তোমরা, এই জিনিসটা একটু লিখো, এই জিনিসটা একটু লিখে পড়ো। এককগুলো একটু লিখে পড়ো, একটু লিখে পড়লে হচ্ছে ভাইয়া তোমাদের জন্য ভালো হবে। ওকে, মানে ওখানে একটু কম আছে, আমি একটু বেশি একটু বাড়িয়ে লিখবো আর কি তোমাদের জন্য। তো প্রথমে আসো আয়তনের একক, প্রথমে আসো আয়তন নিয়ে আমাদের কাজ শুরু করি। আয়তন, এটা একটু আলাদাভাবে লিখো। আয়তনের একক সমূহ, আয়তনের একক সমূহের রূপান্তর, রূপান্তর মানে একটা একক থেকে আরেকটা এককে তুমি কিভাবে কনভার্ট করবে, রূপান্তর। তাহলে আয়তনের একক সমূহের রূপান্তর কি হবে? আয়তনের একক সমূহের রূপান্তর হচ্ছে আমাদের, আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান হচ্ছে আমাদের 1000 লিটার। আবার 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 ডেসিমিটার কিউব। তাহলে এটা দিয়ে এই পাশে লিখে রাখো, যেহেতু 1 লিটার যে কথা 1 ডেসিমিটার কিউব, সেম কথা 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তার মানে আমরা বলবো 1 মিটার কিউব সমান 1000 লিটার, একই সাথে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব। তারপর আমরা যদি দেখি যে এটা আমাদের তাহলে মিলিলিটারে কত আসবে, 1 মিটার কিউব সমান কত মিলিলিটার।
তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁶ মিলিলিটার, 10⁶ মিলিলিটার। আবার 10⁶ মিলিলিটার যেই কথা 10⁶ সেন্টিমিটার কিউব একই কথা। তাহলে এই দুইটা কথা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি বলো তো? এই দুইটা কথা থেকে বুঝতে পারছি 1 মিলিলিটার যে কথা 1 সেন্টিমিটার কিউব, সেম কথা 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। আবার সেন্টিমিটার কিউবকে আমরা আদর করে সিসি ডাকি, সিসি কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, আমরা অনেক সময় সিসি করি না, ছি ছি, তো এরকম ছি ছি, এটা হচ্ছে ছি ছি। এই ছি মানে কি? ছি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। তাহলে এই তিনটা জিনিস একই জিনিস মিন করে। ওকে, তারপর আরেকটা জিনিস মনে রাখবে, তাহলে এটা হচ্ছে মিটার কিউব থেকে লিটার, ডেসিমিটার কিউব, মিলিলিটার, সেন্টিমিটার কিউব এবং সিসিতে কনভার্সন। 1 মিটার কিউব সমান 1000 লিটার, আবার 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব, আবার 1 মিটার কিউব সমান 10⁶ মিলিলিটার, আবার 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব, আবার আমরা বলতে পারি 1 মিটার কিউব সমান 10⁶ সিসি। ওকে, আচ্ছা এখন আসো আমরা যদি লিখতে চাই 1 লিটার সমান কত? 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এটা অলরেডি আমরা জানি। আবার 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার। তার মানে লিটার থেকে যদি মিলিলিটার কনভার্ট করতে হয় 1000 দিয়ে গুণ করব, আর মিলিলিটার থেকে যদি লিটারে যেতে হয় ভাগ করব 1000 দিয়ে। তারপর এই 1000 মিলিলিটার সমান আবার তুমি বলতে পারো চাইলে 1 সেন্টিমিটার কিউব। তার মানে কি 1 ডেসিমিটার কিউব সমানও কত? 1 সেন্টিমিটার কিউব। এটা সবাই তো সমান, একজন আরেকজনের সমান। আবার সেন্টিমিটার কিউবকে তোমরা আদর করে সিসি রাখতে পারো। তাহলে এটা হচ্ছে লিটারের কনভার্সন। এই জিনিসটা হচ্ছে আমাদের লিটার কনভার্সন, আর উপরের সবগুলো হচ্ছে আমাদের মিটার কিউব থেকে আমাদের লিটার, ডেসিমিটার কিউব, মিলিলিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি, এগুলোতে কনভার্সন। তো এই কনভার্সনগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আমি একটু ছোটো করে দিই যাতে করে সবার লিখতে সুবিধা হয়। সবাই একটু লিখে ফেলো, কারণ এই জিনিসটা মূল পিডিএফের সাথে যাবে না, সেই ক্ষেত্রে এই পিডিএফটা হচ্ছে সবাই একটু লিখে ফেলো। আচ্ছা, তো তারপর আমরা যদি দেখি তাহলে আমাদের আয়তনের এককের কনভার্সন আমাদের পড়ানো শেষ। আয়তনের এককের কনভার্সন পড়ানো শেষ। এখন আমরা দেখব চাপের এককের কনভার্সন, চাপের এককের রূপান্তরগুলো আমরা দেখে ফেলি। চলো আমরা দেখে ফেলি চাপের এককের রূপান্তরগুলো। চাপের এককের রূপান্তর, চাপ লিখো, চাপের এককের রূপান্তর। এই এককের রূপান্তর আমরা ভুলে যাই, এই কারণে পরীক্ষার সময় আমরা অনেক সময় পারা জিনিস আনসার করে দিয়ে আসতে পারি না, কারণ আমরা ভুলে যাই। চাপের এককের রূপান্তর কি? চাপের এককের রূপান্তর মনে রাখবা, এক বায়ুমণ্ডলীয় চাপ যাকে আমরা বলতেছি 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে তুমি যদি প্যাসকেলে নাও তাহলে হবে 10, 13, 25 প্যাসকেল, 10, 13, 25 প্যাসকেল। আবার এটাকে যদি নিউটন পার মিটার স্কোয়ারে নাও তাহলে হবে 10, 13, 25 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই দুইটা কথা থেকে আমরা কি বুঝলাম? এই দুইটা কথা থেকে ভাইয়ারা আমরা বুঝলাম যে আমার 1 প্যাসকেল যে কথা 1 নিউটন পার মিটার স্কোয়ার সেম কথা, 1 নিউটন পার মিটার স্কোয়ার সেম কথা, ঠিক আছে? 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর আমাদের আর কি কি ইউনিট আসে? আমাদের এটা পারদে আসে। 1 ATM সমান হচ্ছে আমাদের আসে এটা, যদি আমরা যে কিলো প্যাসকেলে নিই তাহলে কত হবে বলো তো? প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে নিলে 100 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি কিলো প্যাসকেলে নাও তাহলে এটা হবে 101.325 কিলো প্যাসকেল। 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা 3-এর আগে চলে আসবে, 1 কিলো প্যাসকেল। এটা কেন এখানে লিখে রাখতে পারো, যেহেতু 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল, 1000 প্যাসকেল। তার মানে আমি প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে এসেছি, তাহলে 1000 দিয়ে ভাগ করেছি। যদি কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে যেতাম তাহলে 1000 দিয়ে গুণ করতাম। তার প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে এসেছি, এই কারণে আমি 1000 দিয়ে ভাগ করেছি। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি আমরা পারদ চাপের হিসাবে লিখি উচ্চতা, তাহলে 0.76 মিটার পারদ চাপ। পারদ মানে মার্কারিকে আমরা HG দিয়ে প্রকাশ করি। 0.76 মিটার পারদ চাপ। যদি সেন্টিমিটারে থাকে, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.76কে 100 দিয়ে গুণ করলে 76 সেন্টিমিটার পারদ চাপ। 76 সেন্টিমিটার পারদ চাপ, এটার এই পাশে লিখে রাখো, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে মিটার থেকে আমি কি করেছি? সেন্টিমিটারে নিয়েছি, এই কারণে আমরা 100 দিয়ে গুণ করেছি। আর এটা যদি মিলিমিটারে আসে তাহলে কি করতে হবে? আরও 10 দিয়ে গুণ করব, 760 মিলিমিটার পারদ চাপ।
মানে আমরা এইভাবে বলতে পারি যেহেতু 1 মিটার সমান 1000 মিলিমিটার, তার মানে 0.76কে আমরা 1000 দিয়ে গুণ করেছি। 1000 দিয়ে গুণ করার কারণে আমাদের 760 মিলিমিটার পারদচাপ এসেছে। ওকে, তাহলে এই এককগুলো মোটামুটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই সবগুলো সমান কি 1 ATM, তার মানে 1 ATM এর জায়গায় আমরা উদ্দীপক দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি 1 ATM ব্যবহার করব, নাকি 10, 13, 25 প্যাসকেল ব্যবহার করব, নাকি 101.325 কিলো প্যাসকেল ব্যবহার করব, নাকি 0.76 মিটার পারদচাপ ব্যবহার করব, 76 সেন্টিমিটার পারদচাপ ব্যবহার করব, নাকি আমরা 760 মিলিমিটার পারদচাপ ব্যবহার করব। তাহলে এইগুলো সবই কিন্তু চাপের একক, সবগুলো সমান, সবগুলাই সমান জিনিস বোঝায়। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমরা কিন্তু বারবারই পড়ো, বারবারই ভুলো, তো এইগুলো ভোলা যাবে না। আর ফাইনালি আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তাপমাত্রার কনভার্সন। তাপমাত্রার কনভার্সন একটা, সেটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া। তাহলে ফাইনাল যেই কনভার্সনটা সেটা হচ্ছে তাপমাত্রার এককের কনভার্সন, মানে এককের রূপান্তর বা কনভার্সন, রূপান্তর। তাহলে তাপমাত্রার এককের রূপান্তরটা কি? তাপমাত্রা এককের রূপান্তর হচ্ছে এরকম, এটা আমি এইভাবে বলে দিই যে মনে করো বলো 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে প্রশ্নে। আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমরা মানে কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো, কখনোই আমরা ম্যাথগুলোকে আমরা সেলসিয়াসে রাখি না, আমরা সবসময় এগুলোকে কেলভিনে নিয়ে যাই। তাহলে কেলভিনে নিতে গেলে এটার সাথে কি করতে হবে? 273 যোগ করতে হবে। সেলসিয়াসে যা বলা থাকবে তার সাথে 273 যোগ করে দিবা, তাহলে এটা কেলভিনে চলে আসবে। তার মানে 303 কেলভিন। তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি, সেলসিয়াস অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যদি কেলভিনে যেতে চাও, তাহলে তোমার এই ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা থাকবে সেটার সাথে 273 যোগ করলে তুমি পাবা কেলভিনের তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের কনভার্সন। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে আমরা পাবো কেলভিনের তাপমাত্রা। এখন আমরা কেলভিন তাপমাত্রাকে আমরা যদি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, যদি কেলভিন তাপমাত্রা, কেলভিন এককে তাপমাত্রা এটা যদি আমরা প্রকাশ করি বড় হাতের টি দিয়ে, আর যদি সেলসিয়াস এককে তাপমাত্রা এটাকে যদি আমরা যদি প্রকাশ করি ছোট হাতের টি দিয়ে, তাহলে আমরা আসলে কেলভিন এককে তাপমাত্রা টি সমান কি লিখতে পারবো? সেলসিয়াস এককের যে তাপমাত্রা সেটার সাথে 273 যোগ করতে হবে। তো এটাও তোমরা মনে রাখতে পারো। এইটাকে আমরা টি ডিগ্রি দিয়ে প্রকাশ করলাম, টি ডিগ্রি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের তাপমাত্রার রূপান্তর। যেমন আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যদি বলে যে 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে ক্যালভিনে নিলে কত হবে? 50 ডিগ্রিটা কি? এটা হচ্ছে টি এর মান, স্মল টি। তাহলে ক্যাপিটাল টি কত হবে? স্মল টি প্লাস 273, তার মানে 50 প্লাস 273 অর্থাৎ 323 কেলভিন। তো এই হচ্ছে আমাদের রূপান্তরগুলো। তো রূপান্তরগুলো আশা করি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো সবাই রূপান্তরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও। ভাইয়া একদম তোমাদের কমেন্ট নিয়ে তারপর হচ্ছে ক্লাসটা করাচ্ছি, যাতে করে হচ্ছে সবাই বুঝতে পারো, যাতে করে কেউ যাতে বোঝার বাকি না থাকো। তো সবাই আমাকে একটু দ্রুত জানাও যে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা, প্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, তাড়াহুড়া করে পড়ানোর কিছু নাই। আমার কথা হচ্ছে প্রত্যেকদিন আমি যা পড়াচ্ছি সেটা প্রতিদিনের পড়াটা তোমরা বাসায় প্রতিদিন পড়ো, তাহলে দেখবা ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের হচ্ছে সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ এছাড়াও তো তোমরা এগুলা কোথাও না কোথাও প্রাইভেট টিউশন, ব্যাচ, কোথাও না কোথাও তো পড়ছো। তো যেখানে যেখানে পড়ছো সেটাও কন্টিনিউ করতে থাকো, তাহলে সেটার সাথে এটা ব্যাকআপ হিসেবে থাকবে। দুইটা মিলিয়ে দেখবা ভালো একটা প্রস্তুতি হয়েছে। ওকে, দুটা মিলিয়ে একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। যেখানেই পড়ছো, বাসায় স্যার আসুক বা কোনো একটা ব্যাচে গিয়ে পড়ছো বা অন্য কোনো অনলাইনে পড়ছো, অন্য কোনো অনলাইন গ্রুপে পড়ছো, যাই পড়ছো, এটার সাথে যদি এটা যদি রাখো, দুইটা মিলে তোমাদের একটা ভালো একটা প্রস্তুতি হবে। ওকে, তাহলে আমাকে তোমরা একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও যে তোমরা সবাই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, সবাই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ওকে, রিমু বলেছো জি ভাইয়া বুঝছি, সাদিয়া জাহান বুঝছি, ফারিহা, তাসকিয়া তোফা বলছো বুঝছি। ওকে ফাইন, তাহলে সবাই যদি বুঝে থাকি তাহলে তবে আমি কিন্তু হতাশ। কারণ কি? কারণ হচ্ছে এরকম ক্লাস আমার ধারণা হচ্ছে একদম এরকমভাবে ওপেনলি ফ্রি অনলাইন কোর্স আসলে কেউ দিবে না, ঠিক আছে, কেউ দিবে না। তো এরকম ক্লাস পেয়েও তোমরা ক্লাস করো না। তোমরা আসলে সবাই মনে হয় সব কিছু পারো, আমার যেটা মনে হয় সবাই মনে হয় সব কিছু পারো, এটা আসলে আমার মনে হয়। তো ঠিক আছে, সবাই সব কিছু পারলে তো খুব ভালো। তাহলে তো হচ্ছে আমরা আশা করতে পারি যে 2025 যখন এইচএসসি যখন পরীক্ষা দিবে, তাহলে বাংলাদেশে প্রায় 5 লাখ মানুষ এ প্লাস পাবে। তো ভাইয়া দেখবো 5 লাখ মানুষ এ প্লাস পায় কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে আসো আমরা দেখি পরিবেশ রসায়নের আমাদের পরের টপিক। এখন আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টপিকে ঢুকছি। মোল সংখ্যা বা মোলার আয়তন বা অ্যাভোগাড্রো সংখ্যা বা অণুর আয়তন বা সংখ্যা সব কিছু কীভাবে বোঝায়।
তাহলে চলো আমরা প্রথমে দেখি অ্যাভোগাড্রো সংখ্যাটা কি। মোল কাকে বলে? মোল হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। মোল হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। মোল হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে বলো 1 মোল পানি সমান কত, 1 মোল পানি, এখন 1 মোল পানি সমান তুমি কি বলবা? 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম পানি। তাহলে কি করলা তুমি? মোল বলে দিয়েছি, তুমি এটাকে গ্রামে কনভার্ট করেছো, তাহলে মোল হচ্ছে কি গ্রামে প্রকাশিত ভর। আমি যদি তোমাদেরকে বলি বলো তো 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড কিন্তু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের H2SO4, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তারপর আমরা যদি বলি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা 1 মোল বলে দিচ্ছি, তাহলে ওটার এগেইনস্টে আমরা কি পাচ্ছি? আণবিক ভর পেয়ে যাচ্ছি। তাহলে মোল হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর। যেমন আমরা যদি পরমাণুর ক্ষেত্রে বলি 1 মোল সোডিয়াম পরমাণু, তাহলে 1 মোল সোডিয়াম পরমাণু মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর 23 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম পরমাণু মানে কিন্তু সোডিয়াম 23 গ্রাম সোডিয়াম পরমাণু। ঠিক আছে? তাহলে একটা কথা হচ্ছে মোল হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। আরেকটা কথা আছে মোল হচ্ছে একটা সংখ্যা। মোল একটা সংখ্যা। যেমন তুমি বাজারে গেলে, তুমি বাজারে গেলে যদি ডিম কিনতে যাও, তুমি কিন্তু নিশ্চয়ই কেজিতে কিনবে না। তুমি গিয়ে দোকানদারকে বলবা না যে ভাইয়া 5 কেজি ডিম দেন, বা আলু কিনতে গেলে বলবা না যে ভাইয়া 10 হালি আলু দেন, বা কলা কিনতে গেলে বলবা না যে ভাইয়া 1 লিটার কলা দেন। তাহলে দোকানদার তোমার পাগল বলবে, কারণ এভাবে বিক্রি হয় না। বা স্বর্ণ তুমি কিনতে গেছো, স্বর্ণের ভরি হিসেবে বিক্রি করে, তুমি গিয়ে বলতে পারবে না যে ভাইয়া আমাকে হচ্ছে আপনি 2 লিটার স্বর্ণ দেন। মাইল দেবে ধরে স্বর্ণ বলবে, স্বর্ণওয়ালা বলবে যাও পেট্রোলের দোকানে যায় 2 লিটার পেট্রোল নিয়ে আসো। আবার পেট্রোলের দোকানে যায় তুমি 2 লিটার বলতে হবে, পেট্রোলের দোকানে যায় তুমি যদি বলো আমাকে 2 হালি পেট্রোল দেন, এই লোক মাথা চুলকাবে যে 2 হালি পেট্রোল তেল মানে কি? তেল আবার হালিতে বিক্রি হয় কবে থেকে? তার মানে কি প্রত্যেকটা জিনিস, মানে বস্তু জগতের সকল জিনিস আমরা যখন কাউন্ট করি, কাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা আলাদা পরিমাপক আছে। তো পরমাণু এবং অণু এগুলো এতই ছোট ছোট, মানে এতই ছোট ছোট, এতই ক্ষুদ্র ক্ষুদ্র যে এদেরকে আমরা হালি, ডজন, কুড়ি বা লিটার মানে এগুলো দিয়ে প্রকাশ করতে পারি না। তাহলে এদের সংখ্যাকে প্রকাশ করার জন্য কিন্তু আমরা মোল কথাটা ব্যবহার করি। যেমন কোনো কিছুর 1 মোল মানে কি? একটা সংখ্যা। ওই সংখ্যাটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল বলতে আমরা বোঝাই অণুর সংখ্যা বোঝাই। 1 মোল বলতে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা বোঝায়, নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটার মান কত? 6.023 × 10⁻23। তাহলে মোল দিয়ে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি। একটা হচ্ছে আমাদের 1 মোল মানে হচ্ছে কোনো বস্তুর 1 মোল মানে হচ্ছে ওই বস্তুর আণবিক ভর বা পারমাণবিক ভর, আর কোনো বস্তুর 1 মোল মানে হচ্ছে ওই বস্তুটার 6.023 × 10⁻23। যেমন আমি যদি গিয়ে এখন যদি বাজারে যদি বলি ভাইয়া 1 মোল কলা দেন, 1 মোল কলা দুনিয়াতেও নাই। 1 মোল কলা মানে বুঝছো, 1 মোল সাগর কলা মানে হচ্ছে 6.023 × 10⁻23টি কলা। এতগুলা কলা তো দুনিয়াতে নাই, বোঝা গেছে? এটা তো কয়েক হাজার হাজার কোটি, মানে ট্রিলিয়নের উপরে এটা। তাহলে এত কলা তারা আমাদের দিবে কিভাবে? 1 মোল বললে সে হয়তো বা ভাববে ভাই বোধহয় 1 হালি চাইছে, তো 4টা বা সর্বোচ্চ 12টা, 1 ডজন বা 1 কোটি দিতে পারে। 1 মোল তো দেওয়া সম্ভব না। বাট পরমাণু কি? এতই ক্ষুদ্র ক্ষুদ্র যে পরমাণু আমাদের মোলে হিসেব করা হয়। তাহলে মোল কথাটা কি? মোল মানে হচ্ছে একটা সংখ্যা, সংখ্যা দিয়ে প্রকাশ করলে মোল বলতে আমরা বুঝি অ্যাভোগাড্রো সংখ্যা। যেমন আমি যদি বলি 2 মোল, তাহলে 2 মোল মানে কি? 2 মোল মানে হচ্ছে 2Na, মানে 2টা অ্যাভোগাড্রো সংখ্যা, মানে অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণ। আমি যদি বলি 0.5 মোল, তাহলে 0.5 মোল মানে কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, মানে 0.5Na। তাহলে যতই বলবো অ্যাভোগাড্রো সংখ্যা তত। তাহলে মোল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো, অথবা আণবিক ভর অথবা পারমাণবিক ভর। ওকে, আরেকটা কনসেপ্ট হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কি? মোলার আয়তন, মোলার আয়তন হচ্ছে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার আয়তন কি? মোলার আয়তন হচ্ছে 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস যে আয়তন দখল করে, 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার আয়তন, এই কথাটা একটু মনে রাখবে, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। মোলার আয়তন কনসেপ্টটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের পরিবেশ রসায়ন কনসেপ্টটা কিন্তু গ্যাসের কনসেপ্ট, ঠিক আছে? মোলার আয়তন শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মোলার আয়তন কি? 1 মোল গ্যাসের আয়তনকে আমরা মোলার আয়তন বলবো। এই মোলার আয়তনটা এসটিপিতে, এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড, এটা মনে রাখো, অনেক সময় হচ্ছে 1 নম্বরের জন্য আসে জ্ঞানমূলকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার হচ্ছে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা
273 কেলভিন তাপমাত্রা আর কি, 0 ডিগ্রি মানে 273 কেলভিন তাপমাত্রা। আর হচ্ছে আমাদের প্রেশারটা কত, প্রেশারটা হচ্ছে 180 এম চাপ, 180 এম চাপ। 180 এর অনেকগুলো কনভার্সন দেখাইছি, মানে ওই চাপটা আর কি। 180 এম মানে হচ্ছে 10^25 প্যাসকেল বা 101.325 কিলো প্যাসকেল বা 0.76 মিটার পারদ-চাপ বা 76 সেন্টিমিটার পারদ-চাপ অথবা 760 মিলিমিটার পারদ-চাপ। তো এই তাপমাত্রায় এসটিপিতে, এই যে এসটিপি, এই এসটিপিতে আমাদের গ্যাসের মোলার আয়তন গ্যাসের সহ লিখে দিই, গ্যাসের মোলার আয়তন হয় আমাদের 22.4 লিটার, 22.4 লিটার। তার মানে এসটিপিতে, এটা মানে হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, মানে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার জায়গা দখল করে। 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, এই আয়তনটা হচ্ছে আমাদের 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। পরীক্ষায় এমসিকিউ আসে যে এসটিপির আরেকটা বাংলা আছে, এসটিপিকে আমরা কি বলি, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো আমরা সবাই পারি, কিন্তু আমাদের মনে থাকে না পরীক্ষার হলে। হঠাৎ করে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে আমরা ভুলাই ফেলি যে প্রমাণ তাপমাত্রা ও চাপ আবার কোনটা। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে তোমাকে যদি বলে, প্রমাণ তাপমাত্রা ও চাপে যদি বলে যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। মানে গ্যাস যাই হোক, সে যদি এসটিপি কন্ডিশনে থাকে তাহলে তার 1 মোল গ্যাসের আয়তন সকল গ্যাসের জন্য 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এসটিপিতে এই কথাটা লিখে রাখতে পারো, তাহলে এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, অর্থাৎ এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার, এই কথাটা লিখে রাখতে পারো। তাহলে এখন আমরা যদি দেখি এসএটিপি কন্ডিশনটা, যদি দেখি এসএটিপি মানে কি। এসএটিপি আমি আবারও বলছি, এই পিডিএফটা কিন্তু তোমাদের দেওয়া হবে না, কারণ পিডিএফ আমার হাতের লেখা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হচ্ছে না, মাশাআল্লাহ, ওয়াও লেখা হচ্ছে, কারণ আমি খুব দ্রুত লিখতেছি, তো এত সুন্দর লেখা তোমাদের আমি দিব না। তো এটা হচ্ছে তোমরা এখনই নোট করে ফেলো। এসএটিপি হচ্ছে তোমাদেরকে আমি দিব ওই যে ওইটা যেটা বড়টা সেটা দিব। এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, এ মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট, কক্ষ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার যদি ইংলিশ ভুল হয় তাহলে ভুল শুদ্ধ করে নিও, নাকি ভুল হইতে পারে, ভুল হলে তোমরা এটা শুদ্ধ করে নিও। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এসএটিপি কন্ডিশন কখন, এসএটিপি হচ্ছে এসএটিপিতে আমাদের তাপমাত্রা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, কক্ষ তাপমাত্রা। এটার আরেক নাম কি, এসএটিপির আরেক মানে কি, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপ। কক্ষ তাপমাত্রা ও চাপ। কক্ষ তাপমাত্রা মানে কি, রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে নিলে 298 কেলভিন, মানে 273 যোগ করবা। আর চাপটা কত, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, মানে 1 এটিএম থেকে একটু কম। 1 এটিএম কত ছিল, 101.325, মানে 101, এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। তাহলে এই কথাগুলো একটু মনে রাখো কিন্তু ভাইয়েরা। এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর চাপ কত ছিল, 1 এটিএম। এই যে দেখো এসটিপিটা আরেকবার একটু দেখাই দিই, দেখো এই যে 1 এটিএম ছিল, 1 এটিএম মানে কি, এই যে 1 এটিএম মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল ছিল এসটিপি। আর এসএটিপিটা কত, এসএটিপিটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা, আর চাপটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। তাহলে এই জায়গায় গ্যাসের মোলার আয়তন কত এই এসএটিপিতে। আচ্ছা আগে একটু বলে নেই কক্ষ তাপমাত্রা কেন 25 ডিগ্রি সেলসিয়াস, ব্যাপারটা কেন। ব্যাপারটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে একটা স্যাম্পলিং করা হয়েছিল 19 শতকের দিকে, মানে প্রায় 60-70 বছর আগে। তো সেই ক্ষেত্রে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কাছে কোন তাপমাত্রাটাকে আপনাদের কাছে খুব বেশি আরামদায়ক মনে হয়, মানে কোন তাপমাত্রাটা হলে আপনার মনটা খুব ভালো থাকে। তখন ম্যাক্সিমাম মানুষ বলেছিল 25 বা তার কাছাকাছি একটা ভ্যালু, আশেপাশে। মানে কেউ বলছে 24, কেউ বলছে 25, কেউ হয়তো বা বলছে 26। এখন স্বাভাবিক কেউ তার বলবে না যে ভাইয়া 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কাছে খুব ভালো লাগে, এই কথাটা কেউ বলবে না। যেমন বর্তমানে আমাদের এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে গরম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলা 30 কিন্তু অনেক গরম। আমার এখানে বর্তমানে 30 ডিগ্রি সেলসিয়াস আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তো 30 ডিগ্রি কিন্তু রাতের জন্য অনেক গরম, মানে কি দিনে মোটামুটি 34-35 ছিল। তো এই গরমটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না, বাট তুমি খেয়াল করবা যদি 25 বা তার আশেপাশে থাকে ওই তাপমাত্রাটা তোমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। তো মানুষের এই তাপমাত্রাটা মানুষের কাছে স্বাচ্ছন্দ্য লাগে, ওখান থেকে কক্ষ তাপমাত্রা কনসেপ্টটা আসছে। কক্ষ তাপমাত্রা 25 কেন, 25 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশের তাপমাত্রায় সারা দুনিয়ার বিভিন্ন মানুষের মধ্যে স্যাম্পলিং করে দেখা গিয়েছে যে এই তাপমাত্রাটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কমফোর্টেবল। মানুষ রুমের তাপমাত্রা এইটা পেলে সবচেয়ে বেশি আরাম অনুভব করে, এই কারণে এই তাপমাত্রাটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি। আশা করি কক্ষ তাপমাত্রার কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কক্ষ তাপমাত্রা, তাহলে এই এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, এসএটিপিতে
এসএটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন, সকল গ্যাসের মোলার আয়তন, এটাও তোমরা একটু মুখস্থ রাখবে। এসএটিপি যদি বলে সকল গ্যাসের মোলার আয়তন, এই সকল গ্যাসের মোলার আয়তন আসবে আমাদের 24.789 লিটার, 24.789 লিটার। ঠিক আছে, এসটিপিতে ছিল 22.4, এসএটিপিতে 24.789 লিটার। তার মানে আমরা বলতে পারি, তার মানে এসএটিপিতে আমাদের এক মোল মোলার আয়তন মানে কি, এক মোল গ্যাসের আয়তন, এক মোল সকল গ্যাসের আয়তন, এক মোল সকল গ্যাসের আয়তন আমাদের 24.789 লিটার, 24.789 লিটার, 24.789 লিটার। তো আশা করি এসএটিপি এবং এসটিপি কন্ডিশনটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো মানুষের সংখ্যা কমতেছে আস্তে আস্তে, এটা কিন্তু খুবই আমার কাছে খুব কষ্ট লাগতেছে, বুঝছো। তাজকিয়া তোফা বলছো যে ভাইয়া ফ্রি জিনিস কেউ মূল্য দেয় না। হ্যাঁ ঠিক আছে, এই কোর্সগুলো আমি যদি কোর্স আকারে নিতাম তাহলে হচ্ছে এটা অনেক দাম পাইতাম না, অনেক টাকা পয়সা পাইতাম, বাড়িতে বিল্ডিং তুলতে পারতাম, মানে বিল্ডিংটা একটু উপরে তুলতে পারতাম আর কি। এখন যে অবস্থা আছে তার থেকে আরও বেশি করতে পারতাম। তো আমি ফ্রি করে দেওয়াতে আসলে সবাই হয়তো বা এটা মূল্যহীন হয়ে গেছে, তাই না? ঠিক আছে, সমস্যা নাই, যারা যারা মূল্য বুঝতে পারছো তাদের লাভ হবে, যারা মূল্য বুঝতে পারছো না তাদেরও লাভ হবে। তারা অন্য কোথাও হয়তো বা পেইড কোর্স করে অনেক পেইড কোর্স করে অনেক লাভবান হচ্ছে। আবার দিন শেষে কথাটা সত্যি, তোফার কথাটা সত্যি। আচ্ছা, এখন তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝে ফেলি তাহলে আমরা একটু আমাদের মূল যে পিডিএফ আছে সেটাতে চলে যাই। খেয়াল করো, এই জিনিসগুলাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে তোমাদের হাতে এখন হ্যান্ড নোট আছে, আমি যেটা মাত্র লিখে দিলাম, প্লাস তোমাদের হাতে কিন্তু এখন এই পিডিএফটাও থাকবে, দেখে মিলিয়ে দিবা। ওকে, আমরা আসো এখন আমাদের মূল পড়াই, এরপরের পড়াই যাই আমাদের বয়েলের সূত্র। তো তোমরা সবাই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যালুসাকের সূত্র, চাপিও সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো সবাই পারো। তো এই ক্ষেত্রে এগুলো আমি তোমাদেরকে এত ডিটেলসে পড়াতে যাব না। হ্যাঁ, কী পয়েন্টগুলো আমি পড়াই দিচ্ছি, মেইন টপিকগুলো আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি, আর কিছু ম্যাথ করাই দিচ্ছি। যেমন বয়েলের সূত্র যদি বলে, একের জন্য প্রশ্নে আসবে বয়েলের সূত্রটি বিবৃত করো। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তার মানে আয়তন ভি চাপের ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন স্থির তাপমাত্রা স্থির থাকবে, তার মানে টি কনস্ট্যান্ট থাকবে, টি কনস্ট্যান্ট, টি যখন স্থির, তাপমাত্রা যখন স্থির, তার মানে আমাদের পরীক্ষায় প্রশ্নে বয়েলের সূত্র আমরা কীভাবে ধরতে পারবো? বলবে স্থির তাপমাত্রায় কথাটা বলে দিবে, অথবা বলবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অমুক 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 কিছু মান দিয়ে দেবে, তারপর বলবে একই তাপমাত্রায়। তাহলে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস বলছে, তারপরে লাইনে আবার বলছে একই তাপমাত্রায়, তার মানে কি তাপমাত্রাটা কনস্ট্যান্ট। এরকম যদি প্রশ্নে আসে তাহলে আমরা বুঝবো এটা বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে গাণিতিক ব্যাখ্যাটা এটা তোমরা নিজ দায়িত্বে বাসায় পড়বা, এটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এটা নিজ দায়িত্বে বাসায় পড়বা, গাণিতিক ব্যাখ্যাটা পড়বা। কেন? তোমরা পরীক্ষায় তোমরা খেয়াল করবা যে আমাদের বয়েলের সূত্র ব্যাখ্যা করো আসে খতে, খরগোশের খতে বয়েলের সূত্র ব্যাখ্যা করো আসে। তাহলে সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত লিখতে হবে। এটা হচ্ছে ক্ষয়ের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্ষয়ের জন্য। তাহলে খ আনসার করা লাগবে। আমাদের মধ্যে একটা কমন প্র্যাকটিস থাকে যে আমরা ক খ পড়ি না, আমরা ক খ হচ্ছে পরীক্ষার আগে রাতে পড়ে পরীক্ষা দিতে যাই, বা পড়ি না, টোটালি পড়ি না, না পড়ে পরীক্ষা দিতে যাই। এই কারণে কিন্তু আমাদের পরীক্ষায় A+ মিস হয়। কারণ কতে 5টা প্রশ্ন, কতে 5, খতে 5টা প্রশ্নের 10, 15 নাই। তুমি 15 বাদ দিয়ে যদি পরীক্ষা দিতে যাও, তার মানে তুমি 75-এর মধ্যে তুমি 60-এর প্রিপারেশন নিয়ে 60 প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছো, তুমি 60-তে তো আর 60 পাবা না। তার মানে আলটিমেটলি তোমার কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। তার মানে আমাদেরকে এখন থেকে, যারা আমি জানি আমার এখানে যারা ক্লাস করছো বা বাংলাদেশে যারা আছো, মোট প্রায় 90% স্টুডেন্ট ক খ পড়াশোনা করো না। 90% স্টুডেন্ট, মানে প্রতি 10 জনের মধ্যে 9 জন আছো যারা ক এবং খ ধরেও দেখো না। ধরবা, ক এবং খ পড়তে হবে। ক এবং খ না পড়ে তুমি সায়েন্সের সাবজেক্টে তুমি A+ তুলতে পারবে না। কথা কি বোঝা গেছে? ক খ পড়েও কমন পড়বে না পরীক্ষার হলে। দেখবা ফিজিক্স এমন একটা জিনিস, ফিজিক্সটাতে আমি বিশেষ করে বেশি জোর দিচ্ছি তোমাদের। ফিজিক্স এমন একটা জিনিস, ক খ পড়েও দেখবা পরীক্ষার হলে গিয়ে ক কমন পাবা, খ কমন পাবা না। তোমরা টেস্ট পেপার খুলে দেখো, ভাইয়ের কথা বিশ্বাস না হলে দেখবা প্রত্যেক বছর খ চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা খ আসতেছে। পড়তে হবে, কারণ ভয় পাইলা, ভয় পাওয়ার পরে তুমি হচ্ছে হতাশ হয়ে ঘুমাই গেলা, হবে না তো। ভয় যেহেতু পেয়েছো, ভয়টাকে জয় করতে হবে। আমরা ভয় পাই, ভয় পেলে আমাদের ভয়কে জয় করতে হবে। সেই আসলে প্রকৃত মানুষ যে ভয় পাওয়ার পর ভয়টাকে ফেস করতে পারে। এখন ভয় পাওয়ার পর তুমি লেজ গুটিয়ে তুমি হচ্ছে বাসায় বসে থাকলা, তারপর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর তুমি বললা হাই আমার সাথেই কেন এমন হয়। তোমার সাথে এমন হবে না তো কার সাথে হবে? তুমি তো পড়ো নাই, তুমি পরিশ্রম করো নাই, তাহলে তোমার সাথে এমন হবে না। প্রতি বছর দেখা যায় অনেকে, আবার দেখা যায় যে একটা সুইসাইড অ্যাটেম্পটের একটা ট্রাই করে। এগুলো পাগলের মতো কাজ, এই ধরনের কাজ একদম আমার পছন্দ না, পুরোপুরি পাগলের মতো কাজ। কেন? তোমাদের এখন মনে থাকে না? এখন পড়ো, এখন পড়ো, এখন পড়লে পরীক্ষার সময় অবশ্যই তোমরা পারবা। এখনও সময় আছে। আজকে এখন জুলাই মাস চলছে,
এবছরে আরও 5 মাস আছে, সামনের বছর আরও 3 মাস পাবা, 8 মাস আছে। তোমরা 8 মাস পড়লে তো তোমাদের পড়ার কিছু থাকবে না, সত্যি বলছি পড়ার কিছু থাকবে না। তাহলে ক খ অবশ্যই করবে। ওকে, এখন আসো এইখানে এই যে আমাদের যে এই যে বিষয়টা, এরপরে আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা দিয়ে আমাদের একটা এমসিকিউ আসে অনেক সময়। এই এমসিকিউটা আমি তোমাদের একটু বোঝাই দিই। এই গ্রাফের এমসিকিউ যদিও ইয়াটা ঠিক নাই, এটা একটু ঠিক করে নিবা, এটা একটু ঠিক করে নিবা, বা আমি ঠিক করে দিব, আমি তোমাদেরকে যখন পিডিএফটা দিব এটা একটু ঠিক করে দিব। খেয়াল করে দেখো প্রথম যে গ্রাফটা পি বনাম ভি গ্রাফ, পি বনাম ভি গ্রাফ, T1 T2 T3, আর পরের গ্রাফটা কি পি বনাম 1/ভি গ্রাফ। এটার জন্য হচ্ছে আমাদের কী দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। তো এইটা আমি একটু আলাদাভাবে আরেকটা স্লাইডে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, একটু ফলো করো আমাকে। প্রথম যে গ্রাফটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পি বনাম ভি গ্রাফ, পি বনাম ভি গ্রাফ। তাহলে দেখো এই দিক বরাবর আছে আমাদের পি, ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের ভি, এবং আমাদের এইখানে তিনটা তাপমাত্রা, তিনটা লাইন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের T3 তাপমাত্রা, তারপর মনে করো এটা হচ্ছে আমাদের T2 তাপমাত্রা, একটু নিচে এটা হচ্ছে আমাদের T2 তাপমাত্রা, তার নিচে আমাদের আছে T1 তাপমাত্রা, T1 তাপমাত্রা। তোমাকে পরীক্ষায় অপশন দিবে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, দুইটা অপশন দিচ্ছি। হ্যাঁ, সঠিক হওয়ার জন্য দুইটা অপশন দিচ্ছি, একটা অপশন দিলাম। আগে তোমরা আমাকে বলবা কোনটা সঠিক, আমি দেখতে চাই যে তোমরা পারো কিনা। ক নাম্বার অপশন হচ্ছে T1 বড় T2 থেকে, T2 বড় T3 থেকে, এটা হচ্ছে ক। আর খ নাম্বার অপশন হচ্ছে T1 ছোট সবচেয়ে, তারপর T2, তারপর T3। তো বাচ্চা কাচ্চারা সবাই আমাকে বলো ক সঠিক নাকি খ সঠিক, সবাই কমেন্টে জানাও। ক সঠিক নাকি খ সঠিক, সবাই কমেন্টে জানাও। এই গ্রাফের জন্য পি বনাম ভি গ্রাফের জন্য আমি যে তিনটা তাপমাত্রার লাইন নিলাম, এই লাইনের জন্য আমাদের নিচের কোনটি সঠিক, T1 সবচেয়ে বড় নাকি T3 সবচেয়ে বড়, আমাকে দ্রুত কমেন্টে জানাও। T1 সবচেয়ে বড় নাকি T3 সবচেয়ে বড়? T1 সবচেয়ে বড় নাকি T3 সবচেয়ে বড়, কমেন্টে জানাও দ্রুত। কোনটা বড় হবে, T1 বড় হবে নাকি T2 নাকি T3 বড় হবে? মানে অপশন ক সঠিক নাকি অপশন খ সঠিক? তোমরা ক খ দিয়ে আনসার করতে পারো। আচ্ছা, সাদিয়া জাহান বলছো ক সঠিক, দেখি বাকিরা কি বলে। ক সঠিক নাকি খ সঠিক, নিচের কোনটি সঠিক? ওকে, ফারিহা বলছো ক, সাদিয়া খান বলছো খ। আচ্ছা, সাদিয়া জাহান আর সাদিয়া খানের মধ্যে ফাইট শুরু হয়ে গেছে, একজন বলছে ক, একজন বলছে খ। আচ্ছা, আবার সাদিয়া খান অপশন মনে হয় কেটেও দিছে, সে মনে হয় এখন আবার ক অপশন লিখবে। আচ্ছা দেখি, রিমু বলছো খ। আচ্ছা, রিমু বলছো খ, রিমু বলছো খ। একজন দুইজন ক বলেছো, একজন খ বলেছো। আচ্ছা আমি দেখি, হ্যাঁ আমি আগে বলি, তারপর হচ্ছে তোমরা দেখো কোনটা সঠিক হবে। হ্যাঁ, আমি আগে ব্যাখ্যাটা দিই, ব্যাখ্যা দিলেই পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করো, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। এটা গ্রাফটা কি গ্রাফ? পি বনাম ভি গ্রাফ। খেয়াল করবা যে দুইটা জিনিসের গ্রাফ, তাদের মধ্যে সম্পর্কটা কি, তাদের মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে? আচ্ছা, মার্জিয়াও বলছো খ, দেখি দুজন ক দুজন খ, দেখি। তাহলে খেয়াল করবা পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি। তোমরা জানো পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে বয়েলের সূত্র, পি বনাম 1/ভি। তাহলে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তো এই কথাগুলা মূল পিডিএফে নাই, একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। লিখবা যাদের মধ্যে গ্রাফ দেয়া থাকবে, যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে, যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে। সম্পর্ক সূচক গ্রাফ মানে কি?
সম্পর্ক সূচক গ্রাফ মানে হচ্ছে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে যারা থাকবে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে যারা থাকবে তাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে। তাহলে যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে তাদের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, যেমন এই যে পি আর ভি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, এখানে ওয়াই অক্ষে পি রাখা আছে, এক্স অক্ষে ভি রাখা আছে, তাহলে তাদের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সমান্তরালে একটি লাইন বা রেখা টানলে যে বিন্দুতে আচ্ছা দেখো যে রেখাগুলো ছিল এগুলো সব কি বক্ররেখা, T1 T2 T3 সব কি বক্ররেখা। তাহলে যে বক্ররেখার সাথে সর্বনিম্ন বিন্দুতে মিলিত হবে, সর্বনিম্ন বিন্দুতে লাইনটি মিলবে সেটি সবচেয়ে বড় হবে। সর্বনিম্ন বিন্দুতে লাইনটি মিলবে সেই বক্ররেখার মান সর্বোচ্চ হবে। সর্বোচ্চ মানে কি সবচেয়ে বেশি হবে। তাহলে আগে লিখে নাও কি বললাম, যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে, ব্র্যাকেটে লিখেছি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের যারা থাকবে তাদের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে আমরা একটা লাইন বা রেখা টানবো। ওই লাইন বা রেখাটা টানলে সেই লাইনটা যে বক্ররেখার সাথে সর্বনিম্ন বিন্দুতে গিয়ে মিলবে সেই বক্ররেখার মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, সেই বক্ররেখার মান সর্বোচ্চ হবে। ওকে, তাহলে এখন লেখাটা আশা করি তোমাদের সবার শেষ হয়েছে। তাহলে চলো আমরা বাকি অংশটা কাজ করি। আমরা ওয়াই অক্ষের সমান্তরালে একটা লাইন টানবো। চলো ওয়াই অক্ষের সমান্তরালে একটা লাইন টানি। তাহলে লাইনটা কি লাইন টানবো, কি দিয়ে টানবো বলো? লাইনটা আমরা সবুজ কালি দিয়ে টানি। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোনটা? এই যে ওয়াই অক্ষের সমান্তরালে একটা লাইন টানলাম। তাহলে এই লাইনটা T3 রেখাকে ছেদ করেছে কোন বিন্দুতে? যার কালার দিয়ে দেখাই। T3-কে ছেদ করেছে এই যে এই বিন্দুতে। T2-তে ছেদ করেছে কোন বিন্দুতে? T2-কে ছেদ করেছে এই যে এই কালো বিন্দুতে। T1-কে ছেদ করেছে কোন বিন্দুতে? T1-কে ছেদ করেছে এই গোলাপি বিন্দুতে। তাহলে আমি বলছি সর্বনিম্ন যে বিন্দুতে ছেদ করবে সেটা সর্বোচ্চ। তাহলে এখানে সর্বনিম্ন বিন্দু কোনটা ভাইয়ারা? T1 না? তাহলে সবচেয়ে বড় মান কার আসবে? T1। যারা ক আনসার করেছিলেন তাদের সবার উত্তর সঠিক। সবাই আমাকে কমেন্টে জানাও বুঝছো কিনা। পারো নাই ওটা কোনো ব্যাপার না, যারা পারছো কংগ্রেচুলেশন। আন্দাজি বলছো, ক আর খ দুটো অপশন ছিল, অনেকেই ম্যাক্সিমাম মানুষ আন্দাজি বলবে, বাট ব্যাখ্যা বোঝার পর এখন সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে বলো। আশা করি আর জিন্দগিতে কোনোদিন এই ধরনের এমসিকিউ আসলে তোমরা ভুলবা না। এটা কিন্তু এমসিকিউ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউটা মনে করো বোর্ড পরীক্ষায় আসছে, বিভিন্ন বোর্ড 9টা বোর্ডের আছো, যে কোনো 2-3টা বোর্ডে হচ্ছে এমসিকিউটা আসবে। সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে কমেন্ট করে জানো। ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বক্ররেখাগুলো টানা হবে T1 T2 T3 তিনটা বক্ররেখা, ওয়াই অক্ষের সমান্তরালে আমি যদি একটা লাইন টানি তাহলে এই লাইনটা যেই বক্ররেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করবে সেই মানটাই হবে সর্বোচ্চ মান। তাহলে T1-কে সবচেয়ে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেছে, তাহলে T1 সবচেয়ে বড়। তার উপরে ছেদ করেছে T2-কে, তাহলে T2 হচ্ছে তার থেকে ছোট। সবচেয়ে উপরে ছেদ করেছে T3-কে, তাহলে T3 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা একটু ঠিক করে নিব। এখানে হচ্ছে তোমরা এটাকে একটু ঠিক করে নিবা, এটা আমি তোমাদেরকে ঠিক করে দেবো। এখানে একটু ভুল আছে, এই যে এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা কিন্তু আসলে আমাদের T1 বড় হবে। হ্যাঁ আচ্ছা, ভুল নাই, ঠিকই তো লিখছে। আচ্ছা ঠিকই লিখছে, এটা উল্টাভাবে লেখা হয়েছে আর কি। T1 সবচেয়ে বড়, ঠিকই আছে, ভুল নাই। এই যে T1 সবচেয়ে বড়। এই যে দেখো, আমি যদি মনে করো আমি যদি এইভাবে যদি লাইনটা নিই ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে দেখো T1-কে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেছে, তাহলে T1 সবচেয়ে বড় দেওয়া আছে। এই যে T1 সবচেয়ে বড়, ভুল নাই, সব ঠিক আছে। ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে এখন আসো সমানুপাতিক সম্পর্কটাতেই আসে। এই যে এই যে এই গ্রাফটা P বনাম 1/v গ্রাফ, P বনাম 1/v গ্রাফ, সমান্তরাল কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে লেখো, চিত্রটা আগে ওয়াই অক্ষ বরাবর P, এক্স অক্ষ বরাবর 1/v।
এক্স অক্ষ বরাবর 1/v, এবং আমরা রেখা টানতেছি মনে করো তিনটা T1 T2 T3। তাহলে একটা মনে করো আমি আঁকলাম এইভাবে, এটা হচ্ছে T3, এটা হচ্ছে আমাদের T3, তারপরে আমি আঁকলাম T2, সবার শেষে আমি আঁকলাম T1। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে এটা আমরা দেখি। এটা হচ্ছে P বনাম 1/v গ্রাফ। তাহলে দেখো P এর সাথে V এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আমরা জানি বয়েলের সূত্র, P এর সাথে V এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, বাট P এর সাথে 1/v এর সম্পর্ক কী ভাইয়া? এটা তো সমানুপাতিক। P এর সাথে 1/v এর সম্পর্ক কি? সমানুপাতিক, কারণ 1/v পুরাটাই তো তুমি চলক হিসেবে ব্যবহার করছো, পুরাটাই তো এই যে 1/v। তাহলে P এর সাথে 1/v এর সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে যেহেতু এটা আমাদের সমানুপাতিক সম্পর্ক, সেহেতু আমরা বলতে পারি যে এটা সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা উপরেরটার সাথে মিলিয়ে লিখি, উপরেরটার সাথে মিলিয়ে লিখি। লিখবা যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে, লিখো কথাটা লিখো, যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে, সম্পর্ক সূচক গ্রাফ দেয়া থাকবে, তার মানে হচ্ছে y এবং x অক্ষ, y এবং x অক্ষে, তাহলে তাদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, ঠিক আছে? এদের সম্পর্ক কি? সমানুপাতিক। তাদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাহলে y অক্ষের সমান্তরালে একটি লাইন টানলে বা রেখা টানলে, একটি লাইন বা রেখা টানলে যে বক্ররেখার সাথে সর্বোচ্চ বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে সর্বোচ্চ, ওটা রুলটা, ওটা ছিল সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বোচ্চ। যে বক্ররেখার সাথে সর্বোচ্চ বিন্দুতে মিলিত হবে সেটার মান হবে সর্বোচ্চ। যে বক্ররেখার সাথে সর্বোচ্চ বিন্দুতে মিলিত হবে তার মান সর্বোচ্চ হবে। কি বললাম? যাদের মধ্যে সম্পর্ক সূচক গ্রাফ দেওয়া থাকবে, তাদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা যদি y অক্ষের সমান্তরালে একটি লাইন বা রেখা টানি, তাহলে যে রেখার সাথে সর্বোচ্চ বিন্দুতে মিলিত হবে তার মান সর্বোচ্চ হবে। তাহলে এটা লেখার পর আমাকে তোমরা একটু জানাও এই তিনটার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা হবে সেটা কমেন্টে জানাও। T1 T2 নাকি T3? সবচেয়ে বড় কোনটা হবে? সবচেয়ে বড় এখানে সবচেয়ে বড় মান কোনটা হবে? T1 T2 নাকি T3? কমেন্টে জানাও সবচেয়ে বড় মান কোনটা হবে, T1 T2 নাকি T3? কোনটা হবে? T1 T2 or T3 কোনটা আমাদের সবচেয়ে বড় মান হবে? আচ্ছা, সাদিয়া বলছো T3, সাদিয়া জাহান বলছো T3। দুইজন সাদিয়া বোধহয় এই মুহূর্তে ক্লাস করছো, একজন সাদিয়া খান, একজন হচ্ছে সাদিয়া জাহান, ঠিক আছে? তাহলে একজন বলছো T3, আরও শুনি। T3 বড় হবে? আচ্ছা, T2 তো হবেই না, T2 মাঝখানে পড়ছে, এটা বড় আর কোনো সুযোগ নেই, এটা মাঝখানেই থাকবে। তাহলে T1ও দুই চারজন বলো, শুনি, ভাল লাগবে, একটু ফাইট হোক, একটু যুদ্ধ হোক, মজা লাগবে। একজন বলেছে T3, বাকিরা কি বলো? ফারিয়া বলছো T3। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। দেখো, আমি লাইন টানলাম y অক্ষের সমান্তরাল, সর্বোচ্চ বিন্দুতে কোনটা মিলছে ভাইয়া? T3 মিলছে। সঠিক উত্তর T3, তো সবাই বুঝে ফেলছো। তাহলে সবচেয়ে বড় মান হবে T3, তাপমাত্রা হবে সবচেয়ে বড়, তারপর T2, তারপর T1, ঠিক আছে? T3 T1 T2 T1। ওকে, তাহলে সবাই বুঝে ফেলছি, সবার ক্লিয়ার, সবাই আমরা বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা গ্রাফ নিয়ে আমরা বুঝে ফেলাম। তাহলে এখানে দেখো এইটাই দেওয়া আছে।
এখানে যদিও এই জায়গাতে একটু ভুল আছে, হ্যাঁ, এটা আসলে আমি যে জায়গা থেকে নিয়েছিলাম সেখানেই ভুল আছে, এটা হবে না, হ্যাঁ, এটা হবে না, এটা ভুল আছে, এটা ভুল, এটা আমি তোমাদেরকে ঠিক করে দিব না, এটা ভুল, এটা উল্টা লেখা হয়ে গেছে, এটা আসলে মেইন জায়গাতেই ভুল ছিল, ওখান থেকে এটা উল্টা হয়ে আসছে, তাহলে এটা হবে আমাদের T1 সবচেয়ে ছোট, তারপর T2, তারপর হচ্ছে T3 হবে সবচেয়ে বড়, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে, তোমাদেরটাই সঠিক, T3 হচ্ছে সবচেয়ে সঠিক। আচ্ছা, এখন বলছো এই গ্রাফগুলোকে আমরা কি রেখা বলি, এই রেখাগুলোকে আমরা কি রেখা বলি? এই রেখাগুলো হচ্ছে বয়েলের সূত্র থেকে পেয়েছি, এখানে তাপমাত্রা স্থির ছিল, স্থির তাপমাত্রার সাপেক্ষে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমতাপীয় রেখা বা আইসোথার্ম বলে। তাহলে এই সংজ্ঞাটা তোমরা একটু লিখে রাখো, আইসোথার্ম বা সমতাপীয় রেখা কাকে বলে? লেখো, আইসোথার্ম কাকে বলে? আইসোথার্ম বা সমতাপীয় রেখা, আইসোথার্ম বা সমতাপীয় রেখা কাকে বলে? আইসোথার্ম বা সমতাপীয় রেখা কাকে বলে? স্থির তাপমাত্রার সাপেক্ষে যে রেখা পাওয়া যায়, স্থির তাপমাত্রার সাপেক্ষে যে লেখচিত্র বা গ্রাফ, যে লেখচিত্র বা গ্রাফ পাওয়া যায়, বাকিটা নিজে লিখে ফেলো, হ্যাঁ, যে স্থির তাপমাত্রার সাপেক্ষে যে লেখচিত্র বা গ্রাফ পাওয়া যায় তাকে আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলে, ঠিক আছে। স্থির তাপমাত্রার সাপেক্ষে যে লেখচিত্র বা গ্রাফ পাওয়া যায় তাকে আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলে। ওকে, তো আমরা মোটামুটি এই রেখাগুলোর সম্পর্কে জানলাম। আরেকটা কথা মনে রাখবা, আমাদের এই যে পরে লাস্ট যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেই গ্রাফটা হচ্ছে পি বনাম পিভি গ্রাফ। পি বনাম পিভি গ্রাফে আমাদের আমাদের হচ্ছে সবচেয়ে বড় রেখা কোনটা, মানে আমাদের হচ্ছে যেটা আমাদের উপরের বিন্দু হবে, মানে এই দিক দিয়ে আমি যদি অক্ষর বরাবর যদি লাইন টানি তাহলে সর্বোচ্চ বিন্দুটাই আমার ম্যাক্সিমাম টেম্পারেচার হবে, ঠিক আছে। পি বনাম পিভি গ্রাফ, এই রেখার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বিন্দুটাই আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার হবে। ওকে, তাহলে তিনটা গ্রাফ সম্পর্কে আমরা আমাদের একদম আইডিয়া ক্লিয়ার করে ফেললাম। নাম্বার 1 গ্রাফ যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, যদি পি বনাম ভি গ্রাফ হয়, তাহলে আমাদের সর্বনিম্ন বিন্দুটা হবে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা। যদি আমাদের সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে সর্বোচ্চ বিন্দুটা হবে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা, আর যদি পি বনাম পিভি গ্রাফ হয় তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুটা হবে সর্বোচ্চ তাপমাত্রা। তো আশা করি এই তিনটা গ্রাফ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, এবং এই গ্রাফগুলোকে আমরা সমতাপীয় রেখা বা আইসোথার্ম বলে থাকি। তাহলে চলো এখন আমরা একটা ম্যাথ করি, এই ম্যাথটা করলে আমাদের হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ম্যাথটা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করছি না, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। এই ম্যাথটা করে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। এই ম্যাথটা আমরা এখন করব, এবং আমি তোমাদেরকে এখন একটু বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে ক্লাসে আমার সাথে আছো, আমি বলে দিচ্ছি আগামীকালকেও তোমাদের ক্লাস, আগামীকাল হচ্ছে তোমাদের ফিজিক্স ক্লাস। আগামীকাল আমরা ফিজিক্স ক্লাসটা আমরা শুরু করব ঠিক রাত 9টায়। আগামীকাল আমাদের ফিজিক্স ক্লাস শুরু হবে রাত 9টায়, ঠিক আছে। তো আমি একটু লিখে দিই, আগামীকাল ফিজিক্স ক্লাস আমরা ভেক্টর পড়ব। ফিজিক্স ক্লাস হচ্ছে at 9 PM, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টুমোরো, 9 PM টুমোরো, ঠিক আছে। আগামীকাল আমাদের ফিজিক্স ক্লাস হবে রাত 9টায়। তো সবাই যারা ক্লাস করতে ইচ্ছুক, যারা আমার প্রথম ক্লাসটা করেছো, আগামীকাল কিন্তু আমরা লম্বাংশের সাহায্যে কিভাবে আমাদের ভেক্টর নির্ণয় করতে হয় সেটা পড়ব। লম্বাংশের সাহায্যে কিভাবে ভেক্টর নির্ণয় করতে হয় সেটা দিয়ে আমাদের ক্লাসটা আগামীকাল আমরা শুরু করব। তো লম্বাংশ উপপাদ্যের সাহায্যে ভেক্টর নির্ণয় করা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আগামীকাল যারা ক্লাসটা করবে তারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, আর যারা ক্লাসটা মিস করবে তারা তো মিসের মধ্যে থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এই প্রবলেমটা করি। আমার এই টোটাল পিডিএফটা হচ্ছে 146 পেজের। আজকে আমরা 17 নাম্বার স্লাইড পর্যন্ত পড়তেছি। টোটাল হচ্ছে 146, আজকে 17 নাম্বার স্লাইড পড়তেছি। তার মানে বুঝতেই পারতেছো আমাদের মোটামুটি 8 থেকে 9 দিন আমি ধরে রেখেছি আমার 10টা ক্লাস লাগবে একটা অধ্যায় শেষ করতে। কেমিস্ট্রিতে একটা অধ্যায় 10টা ক্লাস লাগলে আসলে আহামরি এটা বড় বিশাল কিছু না, কারণ আমরা কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের জন্য 1 মাস সময় নিতেই পারি। একটা চ্যাপ্টারের জন্য আমরা 1 মাস সময় নিতেই পারি, কারণ আমাদের হাতে এখনও 8 মাস থেকে 8.5 মাস সময় আছে। অধ্যায় হচ্ছে 8টা, এর মধ্যে জৈব রসায়ন তো আমি তোমাদেরকে আলাদা কোর্স করে পড়াবো,
আলাদা পেইড কোর্সে জৈব রসায়ন পড়ানো হবে। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, একমাত্র জৈব রসায়নটা আমাদের পেইড কোর্স হবে, এছাড়া বাকি সকল কোর্স কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকবে। তাহলে জৈব রসায়ন বাদ দিলে আমাদের কোর্স থাকে কয়টা, চ্যাপ্টার থাকে কয়টা, 7টা। তাহলে 7টা চ্যাপ্টার আমরা 1 মাস করে পড়ালো, আমাদের 7 মাসে কিন্তু খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। এর মধ্যে সব অধ্যায় 1 মাস লাগবে না। যেমন যদি বলো তড়িৎ রসায়ন 1 মাস লাগার মতো অধ্যায় না, ছোট। কর্মমুখী রসায়ন, এটা 2-3টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, ছোট। তারপর আমরা যদি বলি প্রথম ওইটা ফার্স্ট পেপারে প্রথম অধ্যায় যেটা আছে, ফার্স্ট পেপার তো প্রথম অধ্যায় নেই, মনে করো গুণগত রসায়ন কিন্তু 1 মাস সময় লাগাবো না আমি। তাহলে কিছু কিছু অধ্যায় আমরা 1 মাসের মধ্যেই শেষ করে ফেলবো, কিছু কিছু অধ্যায় হয়তো আমরা 1 মাস থেকে বেশি সময় লাগাবো। তাহলে অন অ্যাভারেজ আমাদের মোটামুটি ধরো এপ্রিলে যদি তোমাদের পরীক্ষা শুরু হয়, জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু হচ্ছে আমি একদম 100% কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। 2 মাস হাতে রাখবা, ওই 2 মাস বারবার রিভিশন দিবা, এবং এখন থেকে তো পড়াশোনা করতেছই। যাদের মেন্টালিটি এরকম থাকবে ভাই আগে জানুয়ারি পর্যন্ত শেষ করুক তারপরে আমি পড়বো, তাদের আমার কিছু বলার নাই ভাই। যে যাদের মেন্টালিটি এরকম যে আপনি এখন পড়াইতেছেন পড়ান, কারণ আমার ম্যাক্সিমাম যে আমি যাদেরকে মানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার এটা খুবই হতাশ লাগে। হতাশার বিষয় কোনটা, যে আমরা যখন পড়াই তখন তোমরা এগুলো আমলে নাও না, পরে পরীক্ষার আগের মুহূর্তে এসে তোমাদের মাথা খারাপ হয়ে যায়, এখন হচ্ছে স্যার আমাদেরকে একদম বেসিক টেসিক সহ সব কিছু পড়ায়। তখন তো ভাইয়া সম্ভব না, আমরাও তো রোবট না, তাই না? তো সময়ে পড়ো একটু, যারা কিনা আমার ভালো বাচ্চারা আছো তোমরা হচ্ছে সময়ের পড়াটা সময়ের মধ্যে শেষ করবা, তাহলে দেখবা ভাইয়ারও ভালো লাগবে, যখন তোমরা ভালো রেজাল্ট করবে তোমাদেরও ভালো লাগবে। ওকে, এই ম্যাথটা খুব, যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.312 লিটার আয়তনের কোনো পাত্রে রক্ষিত একটি আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ 800 কিলোপ্যাসকেল থেকে বৃদ্ধি করে 984 কিলোপ্যাসকেল চাপ প্রয়োগ করা হয়, তবে গ্যাসটির আয়তন কত? দেখো তাপমাত্রা কিন্তু 30-এই রেখে দিয়েছে একটা তাপমাত্রায়, তার মানে এটা কি স্থির তাপমাত্রার ম্যাপ। তাপমাত্রা স্থির মানে কি, বয়েলের সূত্র। আমরা বয়েলের সূত্র জানি, বয়েলের সূত্র মনে রাখবা। বয়েলের সূত্র কি, বয়েলের সূত্র হচ্ছে P1V1 সমান P2V2। এটা মনে হয় সবাই জানো, এই জন্য এটার আমি আলাদাভাবে পড়াই নাই, ঠিক আছে? এটা তোমরা পাবা, এই যে এই জায়গায় পেয়ে যাবে, এই জায়গায় পেয়ে যাবে, এই যে বয়েলের সূত্র P1V1 সমান P2V2, ঠিক আছে? P1V1 সমান P2V2 বয়েলের সূত্র। তাহলে আমরা জানি P1V1 সমান P2V2। ওকে, তাহলে এখানে আমি একটু লিখে ফেলি। আমাদের V1 দেওয়া আছে 0.312 লিটার, এখানে লিখবা, এখানে V1 হচ্ছে আমাদের 0.312 লিটার। তারপর আমাদের গ্যাসটির আয়তন কত, শেষ আয়তন বের করতে বলছে, তার মানে V2 তোমাদেরকে বের করতে বলছে, V2 বের করতে বলছে। P1 কত, P1 হচ্ছে 800 কিলোপ্যাসকেল, P1 হচ্ছে 800 কিলোপ্যাসকেল। P2 কত ভাইয়া, P2 হচ্ছে বৃদ্ধি করে কত করছো, 984 কিলোপ্যাসকেল, তাহলে P2 হচ্ছে আমাদের 984 কিলোপ্যাসকেল। তাহলে আমাদের সবই জানি। এখন খেয়াল করো, P1 আর P2 সেম ইউনিটে আছে, সেম ইউনিট থাকলে চেঞ্জ করতে হবে না। কথার কথা, মনে করো একটা থাকলো কিলোপ্যাসকেলে, P1 মনে করো কিলোপ্যাসকেলে, P2 দেওয়া আছে ATM, তখন কি করতে হবে, হয়তোবা দুইটাকেই তোমাকে ATM-এ নিতে হবে, অথবা দুইটাকেই কিলোপ্যাসকেলে নিয়ে অঙ্ক করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, মানে দুইটা ইউনিট যদি সেম হয় তাহলে আমাকে আর চেঞ্জ করতে হবে না, দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে দুইটাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। কথা কি বোঝা গেছে? একটা কিলোপ্যাসকেলে, আরেকটা যদি মনে করো প্যাসকেলে, একটা আছে কিলোপ্যাসকেলে, আরেকটা আছে মনে করো ATM-এ, তাহলে হয়তোবা দুইটাকেই তুমি কিলোপ্যাসকেলে নিবা, অথবা দুইটা এককেই তুমি ATM-এ নিবা, অ্যাটমিক প্রেশার, ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেশারে নিবা। তো এখানে যেহেতু দুইটাই কিলোপ্যাসকেলে আছে তাহলে আমাদের আর ঝামেলা নাই, আমাদের বের করতে হবে কি V2-র মান। তাহলে V2 সমান কত হবে, V2 সমান হবে উপরে P1V1, নিচে হচ্ছে আমাদের P2। তাহলে P1V1 এর মান বসায় দাও, P1 এর মান হচ্ছে 800 কিলোপ্যাসকেল, V1 এর মান হচ্ছে 0.312 লিটার, আর P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 984 কিলোপ্যাসকেল, 984 কিলোপ্যাসকেল। তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে আমাদের আনসারটা কত আসবে। মূল পিডিএফে কিন্তু এই অঙ্কটা করা থাকবে না, এই অঙ্কটা সরাসরি ক্লাস থেকে করতে হবে। আশা করি বুঝতে পারছো, মূল পিডিএফে কিন্তু এই অঙ্কটা থাকবে না, যে ভাই এখন করবো না, মূল পিডিএফে তো অঙ্কটা থাকবে। মূল পিডিএফে দেখবা এই জায়গাটা ব্ল্যাঙ্ক, এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা খালি, কারণ মূল পিডিএফে কিন্তু আমি যা যা লিখছি মূল পিডিএফে তার কোনো কিছুই মূল পিডিএফে থাকবে না, মূল পিডিএফ এই জায়গাটা খালিই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে যারা ক্লাস করছো তারা অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? 17 নাম্বার স্লাইডের অঙ্ক হচ্ছে এটা, পরে ওইটা বসাই নিবা, তাহলেই হবে। তাহলে আমাদের হচ্ছে 800 ইন্টু 0.312 ডিভাইডেড বাই 984, হিসেব করলে কত আসে, 0.254 আসে, 0.2536 আসে, তার মানে 254 লিটার বলা যায়। এটা হচ্ছে আমাদের আয়তন। ওকে, এটা হচ্ছে আমাদের আয়তন। তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বের করতে বলছে যে আমাদের 800 কিলোপ্যাসকেল থেকে আমরা যদি বৃদ্ধি করে চাপটাকে 984 কিলোপ্যাসকেল করি তাহলে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে গ্যাসটির আয়তন সেই ক্ষেত্রে আমাদের হবে 0.254 লিটার। ওকে, তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা বেসিক্যালি আমাদের হচ্ছে আজকে আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র অনেক বেশি পড়াশোনা করেছি। আজকে আমরা পড়েছি আমাদের
আমাদের হচ্ছে পড়েছি আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে পড়াশোনা করেছি। বায়ুমণ্ডলের 5টা স্লাইড ছিল। আমাদের হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার সম্পর্কে পড়েছি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সম্পর্কে পড়েছি। তারপর আমরা আমাদের বয়েলের সূত্র পড়েছি। এর বাইরে আমরা হচ্ছে একক কীভাবে কনভার্ট করতে হয় এই জিনিসগুলো পড়েছি। বাসায় সবাই একক কনভার্টগুলো বারবার খাতায় লিখবা। একক কনভার্সন কিন্তু ভাইয়া তোমাদেরকে লিখে দিয়েছি যে আমাদের কীভাবে 1 ATM-এর কতগুলো একক হতে পারে, বা 1 লিটার থেকে আমরা কীভাবে কোথায় যেতে পারি, বা 1 মিটার কিউব সমান কী কী হতে পারে, তারপর ডিগ্রি সেলসিয়াস থেকে কীভাবে তুমি কেলভিনে যেতে পারো, এগুলো পড়েছি। এবং তারপর আমরা বয়েলের সূত্রে 3টা গ্রাফ দেখেছি। একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা সমানুপাতিক সম্পর্ক, আর একটা হচ্ছে পি বনাম পিভি গ্রাফ। এবং তারপর আমরা বয়েলের সূত্রে একটা ম্যাথ করলাম। তো আমাদের এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের এতটুকু পর্যন্ত স্লাইড আমি হচ্ছে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই আজকের যে লাইভ ক্লাসটা হয়েছে সেই লাইভ ক্লাসের সাথে আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব। ঠিক আছে, ক্যাপশনে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, শুধুমাত্র এই পিডিএফটা পেয়ে যাবা। আর হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে পড়বা চার্লসের সূত্র থেকে। নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র পড়বো। নেক্সট ক্লাসে এই যে চার্লসের সূত্রের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম গ্রাফ আছে, এই গ্রাফগুলো আমরা পড়বো। পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে পড়বো। নেক্সট ক্লাস আমাদের কবে হবে? নেক্সট ক্লাস হবে আমাদের কেমিস্ট্রি পরশু দিন, কারণ আগামীকাল কিন্তু আমাদের ফিজিক্স ক্লাস হবে। একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি। তো নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র পড়বো, চার্লসের সূত্রের প্রবলেম পড়বো, তারপর বয়েল চার্লস সূত্রের সমন্বয় পড়বো, সেটার প্রবলেম করবো। এই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। অ্যাভোগাড্রোর সূত্র পড়বো। নেক্সট ক্লাসে আমরা এরকম 16 থেকে 17টা স্লাইড আমরা পড়ে ফেলার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা প্রত্যেক ক্লাসে আমরা মোটামুটি 15টার উপরে, 15টা অ্যাটলিস্ট 15টা করে স্লাইড পড়বো, যাতে করে আমাদের মোটামুটি 10 দিনের মধ্যে, আমাদের 10টা ক্লাসের মধ্যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আমাদের কেমিস্ট্রি পরিবেশ রসায়নটা শেষ হয়ে যায়। ওকে, তাহলে এভাবে আমরা পড়াশোনা করবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামীকাল রাত 9টায় ফিজিক্স ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।